হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটার 4 নম্বর ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো। আমরা অলরেডি 3টা ক্লাস করে ফেলছি, তো আজকে আমরা 4 নম্বর ক্লাসটা করব। 4 নম্বর ক্লাসটা করব। আমাদের আজকের টপিক হচ্ছে ক্রস গুণ বা ভেক্টর গুণ। তোমরা ফিজিক্সে পড়ে আসছো তাই না, বলো তো। আগের ক্লাসে আমরা ডট প্রোডাক্ট দেখে আসছিলাম তাই না, দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডট প্রোডাক্ট, এবং ডট প্রোডাক্টের অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখছিলাম। কি অ্যাপ্লিকেশন দেখছিলাম? দুইটা ভেক্টর একটা আরেকটার উপর লম্ব কিনা, একটার উপর আরেকটার অভিক্ষেপ, উপাংশ, ওই ব্যাপারগুলো দেখছিলাম তাই না। তো ডট প্রোডাক্ট এক ক্লাসেই শেষ হয়ে গেছিল। আজকে আমরা ক্রস প্রোডাক্ট দেখব। তো ক্রস প্রোডাক্ট আমরা মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগবে। তো আমরা 2টা ক্লাসে নিব, আজকে একটা ক্লাস, পরে আরেকটা ক্লাস। আর তোমাদের বহুপদী মেগা এক্সামটা আজকে 9:30 হবে, 9:30 হবে। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। মানুষজন জয়েন হতে থাকুক, তোমরা এটা একটু করো। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম কুইজ। সাউন্ড কি লো? সাউন্ড তো ঠিক থাকার কথা। সবাই একটু জয়েন হতে থাকুক, এটা সবাই করো, এটা সবাই পারবা। এটা সবাই পারবা। দেখো, দুইটা ভেক্টর দেওয়া আছে, বলা আছে ভেক্টর দুইটা লম্ব, তাহলে ল্যামডা এর ভ্যালু কত? খুবই কমন একটা কোয়েশ্চেন। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, ভেক্টর চ্যাপ্টারটা যদি থাকে, এরকম একটা কোয়েশ্চেন আসবে, এরকম একটা কোয়েশ্চেন আসবে। দুইটা ভেক্টর লম্ব হলে কি তাদের ডট গুণ শূন্য হয় না? তাই তো, এটা কোয়েশ্চেন তোলার দরকার নাই, এটা গত ক্লাসে ছিল। দুইটা ভেক্টর দেওয়া আছে ইউ আর ভি ভেক্টর। তো দুইটা ভেক্টর যদি লম্ব হয় ইউ ডট ভি, তাদের ডট গুণনটা কি? 0। তো ইউ ডট ভি যদি করো, আই ক্যাপের সহগ দুইটা গুণ হবে 4 ইন্টু ল্যামডা, 4 ল্যামডা। জে ক্যাপের সহগগুলা গুণ হবে +2 ইন্টু -2, প্লাস কে ক্যাপের সহগগুলা -3 ইন্টু 3, -3 ইন্টু 3 ইকুয়ালস টু 0। 2 দুগুণে 4, 3 তিরিকে 9, -13 উপাশে গেলে হবে 13। তো 4 ল্যামডা ইকুয়ালস টু 13 থাকে, ইকুয়ালস টু 13 থাকে। আর ল্যামডা এর ভ্যালু কত? 13/4। ল্যামডা এর ভ্যালু হচ্ছে 13/4। বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। আমরা আজকে 1.5 ঘন্টার মতো ক্লাস নিব। পরেরটা এটাও করো তো, এটাও গত ক্লাসের টপিক, এটাও গত ক্লাসের টপিক। দেখো, ধনাত্মক এক্স অক্ষের সাথে, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ধনাত্মক এক্স অক্ষ, এটার সাথে আমাদের এই ভেক্টরটা যে কোণ তৈরি করে সেটা কত? আমরা গত ক্লাসে দিক কোসাইন দেখছিলাম না, মনে পড়ে? দিক কোসাইনে আমরা 3টা অ্যাঙ্গেল ডিফাইন করছিলাম, আলফা, বিটা আর গামা। আলফার পরিচয় কি ছিল? আমাদের কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে যেই কোণ তৈরি করে, এক্স অক্ষ বলতে আমরা বোঝাইছি ধনাত্মক এক্স অক্ষের সাথে যেই কোণ তৈরি করে। বুঝছো? মনে পড়ে আমাদের গত ক্লাসে আমরা কজ আলফা দিক কোসাইন বলছিলাম। কজ আলফার ভ্যালু কি ছিল? ax ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এই আলফার পরিচয় হচ্ছে আমাদের ওই ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে। বুঝাতে পারলাম? তো এখানে কিন্তু সেটাই চাইছে, ধনাত্মক এক্স অক্ষের সাথে। তো ধনাত্মক এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ তৈরি করে, কজ আলফা ইকুয়ালস টু ax। এখানে ax কত বলো তো? আই ক্যাপের সহগ, সেটা হচ্ছে -√3, -√3। ঠিক আছে, আর নিচে হচ্ছে এ ভেক্টরটার মান √3 + 1, তাহলে কত হয়? -√3/2। এটা হচ্ছে কজ আলফার ভ্যালু। তাহলে আলফার ভ্যালু কত হয় বলো তো? 150 ডিগ্রি, 150 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে। এখন আমি যদি বলতাম তোমাদেরকে এই ভেক্টরটা ঋণাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, কত হইতো বলো তো? এই ভেক্টরটা ঋণাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 30 ডিগ্রি হইতো না?
তুমি কিন্তু চিত্র আঁকালেই বুঝতে পারবা। দেখো তো, এটা একটা দ্বিমাত্রিক ভেক্টর না? তো ত্রিমাত্রিকে যাচ্ছে না, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক ভেক্টর। জাস্ট দুইটা জিনিস আছে। তো তুমি যদি এটা দ্বিমাত্রিকে আঁকানোর চেষ্টা করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে? এখন ভেক্টরটা খেয়াল করো, এক্স অক্ষ বরাবর -√3 আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু? 1, তাই না? -√3 আসছে 1। এই কিন্তু আমাদের সেই ভেক্টরটা, এ ভেক্টরটা। বোঝা যাচ্ছে না? বলো তো, এই হচ্ছে আমাদের সেই এ ভেক্টরটা। এটা যেহেতু দ্বিমাত্রিক ভেক্টর, আমি জাস্ট দ্বিমাত্রায় আঁকায় ফেললাম। এখন এই ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 150 ডিগ্রি। চিত্র দেখো কিন্তু বোঝা যাচ্ছে। ঋণাত্মক এক্স অক্ষের সাথে কত? 30 ডিগ্রি। আর যেহেতু দ্বিমাত্রিক ভেক্টর, তুমি চাইলে ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করছে ওটাও কিন্তু বের করতে পারবা। তো এতটুকু ছিল আমাদের গত ক্লাসে, জাস্ট একটা রিক্যাপ দিয়ে দিলাম। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করব। আমাদের আজকের ক্লাসে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। গত ক্লাসে এটা আমরা দেখছিলাম, তাই না? ভেক্টর রাশির গুণ কত প্রকারের হতে পারে। প্রথমটা হচ্ছে ভেক্টর রাশিকে তুমি স্কেলার দিয়ে গুণ করবা, গত ক্লাসে দেখছি। এন্ড সেকেন্ড টাইপটা ছিল দুইটা ভেক্টর রাশির গুণ। দুইটা ভেক্টর রাশির গুণ দুই প্রকারের হয়। প্রথমটা হচ্ছে ডট গুণ, যেটা আমরা গত ক্লাসে দেখছি। দুইটা ভেক্টর রাশির যেই গুণে গুণফল একটা স্কেলার রাশি, সেটাকে বলা হয় ডট গুণ। আর আজকে দেখবো হচ্ছে ক্রস গুণ বা ভেক্টর গুণ। ক্রস গুণ বা ভেক্টর গুণ, এটাই আমাদের আজকের ক্লাসের টপিক। ক্রস গুণ কি? দুইটা ভেক্টর রাশির যে গুণনে গুণফল একটা ভেক্টর রাশি। গুণফলও কিন্তু একটা ভেক্টর। দেখো সি, এটা কিন্তু একটা ভেক্টর, এর মানও আছে, দিকও আছে। সেই গুণটাকে বলা হয় কি? ক্রস গুণ। এটাই ক্রস গুণের ডেফিনেশন। ম্যাথসে ডেফিনেশন আসে না, ফিজিক্সে ডেফিনেশন আছে। তো এই ডেফিনেশন মুখস্থ করার কিছু নাই, বুঝলেই হবে। তো আমরা শুরু করতেছি। তো লম্ব বিক্ষেপ, এই ব্যাপারটা আরেকটু তোমাদের রিক্যাপ করি। মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এই ধরো আমাদের বি ভেক্টর। আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর হলুদ ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন আমি তোমাকে বললাম এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ কতটুকু বলো তো? এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ কতটুকু? এতটুকু না? তাই তো, এই যে এতটুকুর মান কি? বি কস থিটা, তাই না? আচ্ছা, এবার আমি তোমাকে বললাম এ বরাবর না, এর লম্ব দিক চিন্তা করো। এর লম্ব দিক এটার কথা চিন্তা করো। এর লম্ব দিক এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মতো অনেকটা। এর লম্ব দিক বরাবর বি এর লম্ব বিক্ষেপ কোনটা? কথাটা বুঝছো? এটা এর লম্ব দিক বরাবর, এই যে এটা এর সাথে 90 ডিগ্রি কোণে আরেকটা অক্ষ আছে না, এই দিক বরাবর বি এর লম্ব বিক্ষেপ কতটুকু বলো তো? কতটুকু হবে? এই যে এতটুকু না? তাই তো, এতটুকুর মান কত হবে সবাই বলো তো? বি সাইন থিটা, তাই না? এই সমকোণী ত্রিভুজটায় তুমি যদি সাইন থিটা নাও, তাহলে এতটুকুর দৈর্ঘ্য বি সাইন থিটা আসবে। কিংবা বি কস 90 মাইনাস থিটা, এটা কি 90 মাইনাস থিটা না বলো তো? এটা কিন্তু 90 মাইনাস থিটা। বি কস 90 মাইনাস থিটা যেটা কথা হয়ে যায় বি সাইন থিটা। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝছো। গত ক্লাসে আমরা পড়ছিলাম ডট গুণনের ডেফিনেশন কি? এ ডট বি, যেটা হবে যে কোনো একটা ভেক্টর ইনটু সেই ভেক্টরের দিকে অন্য ভেক্টরটার লম্ব বিক্ষেপের গুণফল, তাই না? তো এ ডট বি হবে এ ভেক্টরের মান ইনটু এর দিকে বি এর যে লম্ব বিক্ষেপ তার গুণফল। এটাই কি ডট গুণের ডেফিনেশন ছিল, তাই তো? আচ্ছা, এবার আমি যদি এর দিকে বি এর লম্ব বিক্ষেপ এইটা না নিয়ে এর লম্ব দিকে অর্থাৎ এই দিক বরাবর
বি এর লম্ব বিক্ষেপ নেই, ওই দুটা গুণ করে দিই, তাহলে কি পাওয়া যাবে? কথাটা বুঝছো? এবার এর মানকে আমি এর দিকে বি এর লম্ব বিক্ষেপ দিয়ে গুণ করবো না, গুণ করলে ভেক্টর ডট গুণ পাওয়া যায়, এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, এই দুটা গুণ করলে কি ডট গুণ পাওয়া যায়। এবার আমি যেটা করব, এর মানকে এর লম্ব দিকে অর্থাৎ এই দিক বরাবর বি এর লম্ব বিক্ষেপ দিয়ে গুণ করব, বি সাইন থিটা। তাহলে একটা জিনিস পাওয়া যাবে, একটা মান পাওয়া গেল, তাই না? এই মানটাই আসলে ক্রস গুণ করলে যেই ভেক্টরটা পাওয়া যায় তার মান। বুঝছো? এই যে এই জিনিসটাই ডট গুণের সাথে কিন্তু সিমিলারিটি আছে। এই জিনিসটাই তুমি যদি এ আর বি এই দুইটা ভেক্টর ক্রস গুণ করো, তাহলে নতুন আরেকটা ভেক্টর পাবা না? ওই ভেক্টরের মানটাই হচ্ছে এইটা। এতটুকু বুঝলাম? আমরা একটু ডিটেলসে যাচ্ছি এখনই, ঠিক আছে? তো লম্ব বিক্ষেপের ব্যাপারটা গেল, লম্ব বিক্ষেপের কনসেপ্ট থেকেই আসলে এই ডট গুণের কনসেপ্টটা আর ক্রস গুণের কনসেপ্টটা চলে আসছে। ওকে, আমরা এখন ক্রস গুণে চলে যাব। এতটুকু সবাই বুঝছি। এখন আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণে চলে যাব। ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর, তো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন দুইটা ভেক্টরের যে গুণে গুণফলটাও একটা ভেক্টর রাশি, সেটাকে কি ভেক্টর গুণ বলা হয় না? তার মানে এ ক্রস বি করলে তুমি নতুন একটা ভেক্টর রাশি পাবা। পাওয়া মানে কি? তার মানও থাকবে, দিকও থাকবে, অর্থাৎ সি ভেক্টরটার মানও আছে, দিকও আছে। তাহলে সি ভেক্টরটা এটা কি হবে? কোন একটা ভেক্টরকে কেমনে প্রকাশ করা হয়? তার মান ইনটু তার দিক বরাবর যে একক ভেক্টর আছে সেটা দিয়ে গুণ করলেই হয় না? পড়াইছি কিন্তু। কোন একটা ভেক্টরকে তুমি কিভাবে প্রকাশ করবা? ওই ভেক্টরটার মান ইনটু তার দিকে একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তো সি ভেক্টরের মান কি আমরা মাত্রই দেখে আসছি, যে কোনো একটা ভেক্টর ইনটু তার লম্ব দিকে অন্য ভেক্টরটার লম্ব বিক্ষেপ। তো যে কোনো একটা ভেক্টরের মান নাও, এ ভেক্টর নিলা, ইনটু এ ভেক্টরের লম্ব দিক। কোনটা? এ ভেক্টরের লম্ব দিক হচ্ছে এইটা, এই দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপের গুণফল এ বি সাইন থিটা। এটা কি আসলো? আমাদের ক্রস গুণফলের মান। এখন ক্রস গুণফল তো একটা ভেক্টর রাশি, তার দিকও থাকবে না? বলো তো তার দিকও থাকবে। এখন তার দিক কোন দিকে হবে? তার দিকটা হবে, মনে রাখো, এ আর বি যেই সমতলে থাকবে তার সাথে লম্ব। এ আর বি যেই সমতলে থাকবে তার উপর লম্ব। এবার চিন্তা করো তো, এ আর বি আমাদের স্মার্ট বোর্ডটার তলে আছে না? তাই তো, এ আর বি দুইটা ভেক্টরই স্মার্ট বোর্ডটার তলে আছে। একটু দাঁড়াও তো, ওয়েব অ্যাপে কি সব ঠিকঠাক আছে? বলো তো। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। তো এ আর বি আমাদের এই স্মার্ট বোর্ডটার তলে আছে। এখন স্মার্ট বোর্ডের তলের লম্ব দিক কিন্তু দুইটা, তুমি কি খেয়াল করতেছ? 3D তে চিন্তা করো, স্মার্ট বোর্ডটা 2D, এই তলে আমাদের এ ভেক্টরটাও আছে, বি ভেক্টরটাও আছে। এখন এই তলের লম্ব কিন্তু দুইটা, একটা হচ্ছে বাইরের দিকে, খেয়াল করছো? এই যে এই কলমটার দিকে, আরেকটা হচ্ছে উল্টা সাইডে। আমি কলমটা যদি উল্টা পাশে নিয়ে করি, তাই না? অথবা চিন্তা করো, আমাদের এই একটা সমতল দেখা যাচ্ছে, এই একটা সমতল, এই সমতলের লম্ব দিক কোন দিকে? একটা উপরের দিকে, একটা নিচের দিকে। তো আমাদের ক্রস গুণ করার পরে যেই ভেক্টরটা পাওয়া যাবে তার ডিরেকশন হবে এই দুইটা ভেক্টর যেই তলে আছে তার লম্ব দিকে। এখন তার লম্ব বরাবর একক ভেক্টর আমি চিন্তা করি ইটা ক্যাপ। এই যে ইটা ক্যাপ, এটা একটা একক ভেক্টর, ওই ক্যাপ দিয়ে বোঝানো হচ্ছে একক ভেক্টর। এর ডিরেকশন কোন দিকে? এ আর বি যেই তলে আছে তার লম্ব দিক বরাবর। এখন এ আর বি যেই তলে আছে তার লম্ব দিক হচ্ছে দুইটা, একটা তল বরাবর বাইরের দিকে, একটা তল বরাবর ভেতরের দিকে। এখন কোনটা হবে?
এইটা ডিপেন্ড করে তুমি কোনটা আগে কোনটা পরে লিখতেছো, এ ক্রস বি নাকি বি ক্রস এ লিখতেছো। এই ইটা ক্যাপের ডিরেকশন বের করার উপায় হচ্ছে, তুমি খেয়াল করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে না, এ ভেক্টর আর বি ভেক্টর, তাই তো? ইটা ক্যাপের ডিরেকশন হয় তল বরাবর বাইরের দিকে, লম্ব বরাবর বাইরের দিকে, অথবা ভেতরের দিকে। তো কোনটা হবে সেটা আমরা কেমনে বের করব? দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কিন্তু দুইটা কোণ, খেয়াল করবা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা, একটা ছোট কোণ একটা বড় কোণ। এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু থিটাও হয়, আবার 360 মাইনাস থিটাও হয়। তুমি কোণ বলতে সবসময় ছোটটাকে বোঝাবা, ছোটটাকে বোঝাবা, ঠিক আছে? তুমি ক্রস গুণ যেটা করতেছো তার প্রথম ভেক্টর বরাবর, প্রথমে যেই ভেক্টরটা থাকবে সেই ভেক্টর বরাবর হাতের 4টা আঙ্গুল রাখবা, বুঝছো? হাতের 4টা আঙ্গুল, এই যে এই পাশটা এই পাশটা এই পাশটা রাখবা। তারপর ছোট কোণে দ্বিতীয় ভেক্টরের দিকে ওই 4টা আঙ্গুল ঘুরাবা। তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি যেই দিক বরাবর নির্দেশ করবে সেটাই হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন। আবার বলি এ ক্রস বি এর ডিরেকশন বা ইটা ক্যাপের ডিরেকশন আমরা বের করব। তোমাকে এ ক্রস বি প্রথম যেই ভেক্টরটা থাকবে সেই ভেক্টর বরাবর তোমার হাতের 4টা আঙ্গুল বসাইতে হবে, হয় এই পাশটা বসাবা বা এই পাশটা বসাবা। দেখো, হয় এই পাশটা বসাবা বা এই পাশটা বসাবা। বসায় ছোট কোণে দ্বিতীয় ভেক্টরের দিকে 4টা আঙ্গুল ঘুরাইতে হবে। তুমি কিন্তু উল্টা দিকে ঘুরাইতে পারবে না হাত, তাই না? হাত এইদিকেই ঘুরাইতে হয় সবসময়। এই যে এর দিকে বসাইলাম, প্রথমে যে ভেক্টরটা থাকবে সেটার দিকে বসালাম, ওই 4টা আঙ্গুল ছোট কোণে দ্বিতীয় ভেক্টরটার দিকে ঘোরাবো। তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি যেই দিক বরাবর থাকবে এ ক্রস বি বা ইটা ক্যাপের ডিরেকশন সেই বরাবর। বুঝলাম? বলো, ডানহাতি স্ক্রু রুল বলে। এই ওয়েবে বলো তো সবকিছু ঠিক আছে না? ওয়েবে একটু বলো তো, ওয়েবে তোমাদের কমেন্ট আসতেছে না। থামস রুল বা ডানহাতি স্ক্রু রুল বলে। ওয়েবে কি ঠিক আছে? এই ওয়েবে তোমাদের কমেন্ট আসতেছে না। ওয়েবে কি ঠিক আছে? আবার একটু বলো, আমাকে বলো তো। ওয়েবে কারো কমেন্ট আসতেছে না। কেউ ফেসবুকে গিয়ে একটু বললো তো ওয়েবে ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এ ক্রস বি এটার ডিরেকশনটা আমরা বের করে ফেললাম। এবার আমি যদি বি ক্রস এ এই ভেক্টরটা বের করি, এটাও কিন্তু ক্রস গুণফল। বি ক্রস এ এটার মান কি হবে? এই ভেক্টরটার মান হবে বি এ সাইন থিটা, তাই না? যে কোনো একটা ভেক্টর ইনটু তার লম্ব দিকে। আচ্ছা, ওয়েবে ঠিক আছে। যে কোনো একটা ভেক্টর ইনটু তার লম্ব দিকে অন্যটার লম্ব বিক্ষেপের মান। এখন এইটার ডিরেকশন কোন দিকে হবে? তুমি আবারও কি করবা? যে দুইটা ভেক্টর আছে, প্রথমে কোনটা? বি ভেক্টর। প্রথমে তোমার ডান হাতের প্রথম ভেক্টরটার উপর তোমার ডান হাতের এই পাশটা বা এই পাশটা স্থাপন করবা, বুঝছো? ডান হাতের এই পাশটা বা এই পাশটাই, যে এটা বা এই পাশটা স্থাপন করবা। তারপর সেটা স্থাপন করে ছোট কোণে, এখানে কিন্তু দুইটা কোণ, উল্টা দিকে একটা আছে এদিকে একটা আছে, ছোট কোণে দ্বিতীয় ভেক্টরটার দিকে 4টা আঙ্গুল ঘোরাবা। খেয়াল করো, 4টা আঙ্গুল ঘোরালাম, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি বা থাম্ব কোন দিকে প্রকাশ করতেছে? ভেতরের দিকে। তার মানে বি ক্রস এ এই ভেক্টরটার ডিরেকশন কি? এই ভেক্টরটার ডিরেকশন কি? তল বরাবর ভেতরের দিকে। বুঝাতে পারলাম? তো আগেরটা যদি তল বরাবর বাইরে হয়, এটা কি তল বরাবর ভেতরের দিকে। তুমি নেগেটিভ ইটা ক্যাপ দিয়ে প্রকাশ করবা, কারণ একটা আরেকটার কি, একটা আরেকটার লম্ব দিক, মানে 180 ডিগ্রি বিপরীতে। বলো, 180 ডিগ্রি বিপরীতে। আচ্ছা, লাইভ মনে হয় আটকে গেছে, দাঁড়াও। একটু দাঁড়াও।
ফেসবুকে মনে হয় একটু আটকে গেছে, তাই না? ফেসবুকে একটু আটকে গেছে, আমি একটু ঠিক করতেছি। ফেসবুকে একটু আটকে গেছে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ওয়েব অ্যাপ ঠিক আছে, ওয়েব অ্যাপ ঠিক আছে, ফেসবুকে একটু আটকে গেছে, ফেসবুকে একটু আটকে গেছে। আচ্ছা, তোমরা একটু ফিজিক্সের কনসেপ্টের সাথে রিলেট করো। এই জিনিসটা পুরোপুরি ফিজিক্সেও পড়ানো হয়েছে, এই জিনিসটা ফিজিক্সেও পড়ানো হয়েছে। এখন ঠিক আছে না? এই জিনিসটা পুরোপুরি ফিজিক্সের মতো, তোমরা ফিজিক্সের সাথে একটু কম্পারিজন করো, তাহলে বুঝতে পারবা। দুইটা ভেক্টর ক্রস গুণ করলে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে। ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান কি? দুইটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন। এই যে এ এর মান, বি এর মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন। ওকে, মান। এখন দিকটা কি হবে? এ আর বি যেই তলে আছে তার লম্ব বরাবর, তার লম্ব বরাবর দিক আসলে একক ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। কোন একটা ভেক্টর ইকুয়ালস টু তার মান ইনটু ওই ভেক্টরটার দিকে একক ভেক্টর। তো আমরা ধরে নিচ্ছি সি ভেক্টরের দিকে একক ভেক্টরটা হচ্ছে ইটা ক্যাপ, ইটা ক্যাপ। আমরা এখন ইটা ক্যাপের ডিরেকশনটা বের করব। কিভাবে বের করব? আমি জানি অলরেডি ইটা ক্যাপের ডিরেকশন হচ্ছে এ আর বি যেই তলে আছে তার সাথে লম্ব। এখন এ আর বি যেই তলে আছে সেটা স্মার্ট বোর্ডের তল না? বলো তো, এই স্মার্ট বোর্ডের তল, স্মার্ট বোর্ডের তলের সাথে লম্ব দিক কিন্তু দুইটা, একটা বাইরের দিকে তোমাদের দিকে, আরেকটা পেছনে, বুঝতে পারতেছো, ভেতরের দিকে। এখন কোন দিকে হবে এটা আমরা কেমনে প্রকাশ করব? প্রথমে যেই ভেক্টরটা থাকবে তুমি তার দিকে তোমার ডান হাতের এই চারটা আঙ্গুলের এই পাশটাই, যে এই পাশটা বা এই পাশটা বসাবা, বুঝছো? বসায়ে ছোট কোণে, ছোট কোণে দ্বিতীয় ভেক্টরটার দিকে চারটা আঙ্গুল ঘোরাবা। দেখো প্রথম ভেক্টরটা কি? এ ভেক্টর ছিল, এ ভেক্টরের দিকে চারটা আঙ্গুল বসাইলাম, বসায়ে ছোট কোণে, ছোট কোণে তুমি কি এ থেকে বি এর দিকে ঘোরাইছো। তাহলে থাম্ব কোন দিকে প্রকাশ করতেছে? এই দিকে। তুমি কিন্তু হাতের আঙ্গুলগুলো উল্টা দিকে ঘোরাইতে পারবে না, একদম কমন সেন্স, এই দিকেই ঘোরাইতে পারবে, একদিকেই ঘোরানো যায়। ক্লাস আটকে যাচ্ছে, তাই না? ইন্টারনেট একটু ডিস্টার্ব করতেছে। ইন্টারনেট একটু ডিস্টার্ব করতেছে, দাঁড়াও। আজকে ইন্টারনেট ভালোই ডিস্টার্ব করতেছে, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আচ্ছা, এখন ঠিক আছে না? বলো তো, এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে, ওকে, আর ডিস্টার্ব করবে না হোপফুলি। তো ক্রস গুণের ব্যাপারটা আমরা দেখলাম, এতটুকু তো সবাই বুঝছো। এই পেজের যা কিছু আছে সবকিছু বুঝছো না? আমাকে বলো তো, এই পেজের যা কিছু আছে সবকিছু বুঝছো? আমি সুন্দর করে একটা রিক্যাপ করে দিই, সুন্দর করে একটা রিক্যাপ করে দিই। ধরো, ধরো আমাদের একটা তল, আমি 2D তে এবার 3D আঁকাবো, আমি 2D তে এবার 3D আঁকাবো। এই যে সামান্তরিকটা, এটা ধরো একটা তল, ঠিক আছে? এই যে সামান্তরিকটা, এইটা ধরো একটা তল, এই সামান্তরিকটা একটা তল। এখন এই তলে, এই তলে দুইটা ভেক্টর আছে,
ঠিক আছে, এই তলে দুইটা ভেক্টর আছে, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা আরেকটা ভেক্টর। বুঝাতে পারলাম? এই যে সাদা দুইটা ভেক্টর, এই দুইটাই কি আমাদের সামান্তরিকটার তলে আছে, সামান্তরিকটার যেই তলে আছে সেটা, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, বি ভেক্টর। এখন এ ক্রস বি, তাদের মধ্যবর্তী কোণ ধরো সাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন এ ক্রস বি এটা যদি করো তাহলে কি একটা ভেক্টর পাওয়া যাবে না? তাই তো, দুইটা ভেক্টরের যে গুণনে গুণফল একটা ভেক্টর রাশি, তার মানে গুণফলটা একটা ভেক্টর রাশি হবে। তো ভেক্টর রাশির মানও আছে, দিকও আছে। এই ভেক্টর রাশিটার মান কি হবে? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। এবার এটা দিকটাও লাগবে। দিক কি দিয়ে প্রকাশ করা হয়? একক ভেক্টর দিয়ে। কোনো একটা ভেক্টর ইকুয়ালস টু ভেক্টরের মান ইন্টু একক ভেক্টর। তো আমি এ ক্রস বি এই বরাবর যে একক ভেক্টরটা, সেটাকে ইটা ক্যাপ দিয়ে প্রকাশ করি, এটা ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। এখন ইটা ক্যাপের ডিরেকশন হচ্ছে এই তলটা, এই তল বরাবর লম্ব দিকে, এই তল বরাবর লম্ব দিক। এখন এই তল বরাবর লম্ব দিক দুইটা, এই তল বরাবর লম্ব দিক দুইটা। একটা হতে পারে এই যে এই তলটা হচ্ছে এরকম, তল বরাবর লম্ব দিক হয় উপরের দিকে হবে, নয় নিচের দিকে হবে। তো কোনটা কেমনে বুঝবো? সেটা বোঝার জন্য তোমাকে প্রথম ভেক্টর বরাবর তোমার ডান হাতের 4টা আঙ্গুল বসাইতে হবে। ডান হাতের 4টা আঙ্গুলের এই সাইডটাই দেখো, এই সাইডটা বসাবা বা এই সাইডটা বসাবা, বসায়ে ছোট কোণে তোমার 4টা আঙ্গুল দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাইতে হবে, ছোট কোণে। তাহলে বৃদ্ধাঙ্গুলি যেই দিকে থাকবে সেটাই কি আমাদের ইটা ক্যাপের ডিরেকশন। তো এ ক্রস বি করলে ভেক্টরটা কি উপরের দিকে, তো ইটা ক্যাপের ডিরেকশন, এইবার আমাদের ইটা ক্যাপের ডিরেকশন হচ্ছে তল বরাবর উপরের দিকে। মানে এটা বাইরের দিকে চিন্তা করতে পারো তুমি, 3D তে চিন্তা করলে এটা তল বরাবর উপরের দিকে। বুঝাতে পারলাম তো? তার মানে ইটা ক্যাপের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, ইটা ক্যাপের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। ওকে, আচ্ছা, এখন এ ক্রস বি এইটা না করে তুমি যদি বি ক্রস এ করো, বি ক্রস এ করো, তাহলে একটা ভেক্টর পাওয়া যাবে, তাই না? তাই তো, ওই ভেক্টরটার মান কি হবে? বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন। খেয়াল করো, এই দুইটা ভেক্টরেরই মান কিন্তু সমান, এই দুইটা ভেক্টরেরই মান কিন্তু সমান। এখন তাদের দিক কেমন হবে সেটা আমরা বের করব। এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে, বি ক্রস এ, এবার বি ক্রস এ এটার ডিরেকশন বের করো। তাহলে কি বি এর দিকে 4টা আঙ্গুল বসাই দিতে হবে। খেয়াল করো, বি এর দিকে 4টা আঙ্গুল এমনি বসায় লাভ নাই, তুমি ছোট কোণে এর দিকে ঘুরাইতে পারবা না, উল্টা দিকে ঘোরানো লাগতেছে, হাত তো উল্টা দিকে ঘুরে না, হাত সবসময় এই দিকে ঘুরে। এখানে বসায় লাভ নাই, তোমাকে এই দিকে ঘুরাইতে হচ্ছে না, এই হবে না, তো এইভাবে বসাইতে হবে। বুঝছো? এই যে বি এর দিকে আমি এভাবে বসাইলাম, সবাই আমার সাথে সাথে একটু হাতগুলা বসাই দেখবা। বি থেকে এর দিকে ছোট কোণে 4টা আঙ্গুল ঘুরাইছো, ভেতরের দিকে বা নিচের দিকে চিন্তা করতে পারো। ঠিক আছে, ভেতরের দিকে বা নিচের দিকে চিন্তা করতে পারো। তো বি ক্রস এ এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হবে? নিচের দিকে। ঠিক আছে, দুইটাই কিন্তু একক ভেক্টর, একটা উপরের দিকে একটা নিচের দিকে, 180 ডিগ্রি ডিফারেন্সে। তার মানে এটাকে আমরা নেগেটিভ ইটা ক্যাপ দিয়ে চিন্তা করতে পারি, তার মানে বি ক্রস এ এটার ডিরেকশন কোন দিকে হবে? নেগেটিভ ইটা ক্যাপ। বলো, পুরাপুরি ক্লিয়ার হয়েছে না? এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস লিখে দিতে পারি, ক্রস গুণ কি বিনিময় সূত্র মানে? ক্রস গুণ কি বিনিময় সূত্র মানে? না। খেয়াল করো, বিনিময় সূত্র কি ছিল? গত ক্লাসে পড়াইছিলাম, ক্রমটা ম্যাটার করে না, কে আগে আসতেছে কে পরে আসতেছে ওইটা ম্যাটার করে না। তো এ ক্রস বি আর বি ক্রস এ এই দুইটা যদি সমান হয়, তাহলে তাদের মাঝখানের যে অপারেটর বা ক্রস গুণ বিনিময় সূত্র মানে। এখন এই দুইটা কি সমান? দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য মানও সমান হওয়া লাগে, দিকও সমান হওয়া লাগে। এই দুইটা ভেক্টরের মান ঠিক আছে সমান, বাট দিক কি সেম না। সুতরাং এই দুইটা ভেক্টর আসলে সমান না। তার মানে আমরা কি এভাবে লিখতে পারি না, এ ক্রস বি আর বি ক্রস এ এরা দুইটা একে অপরের বিপরীত ভেক্টর, ইকুয়ালস টু মাইনাস এইটা। এরা কিন্তু আসলে সমান না, কিন্তু বিপরীত ভেক্টর। সুতরাং ক্রস গুণ বা ভেক্টর গুণ বিনিময় সূত্র মানে না, ক্রস গুণ বা ভেক্টর গুণ বিনিময় সূত্র মানে না। ঠিক আছে, এখন
ছোট্ট আরেকটা টপিক দেখে একটু দেখাবো, এটাও মানে ফিজিক্সের টপিক, ম্যাথসের টপিক আর কি। সেটা হচ্ছে আমরা 3D জিনিসটাকে 2D তে কেমনে প্রকাশ করব। আমরা 3D জিনিসটাকে 2D তে কেমনে প্রকাশ করব। ফর এক্সাম্পল, ধরো এই হচ্ছে এ ভেক্টরটা, এই হচ্ছে বি ভেক্টরটা। এখন এখন এ আর বি যদি ক্রস করো, তাহলে ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা এই তল বরাবর লম্ব না, হয় বাইরের দিকে থাকবে না হয় ভেতরের দিকে। ওইটা তো 2D তে আসলে দেখানো সম্ভব না, মানে অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না। তো এটা আমরা কেমনে দেখাবো সেটা প্রকাশের একটা রীতি আছে, একটা মানে প্রচলিত পদ্ধতি। সেটা হচ্ছে, তোমরা তীর দেখছো না? তীর দেখতে কেমন? তীর দেখতে কেমন? তীরের মাথাটা এরকম থাকে, তাই তো? তীরের মাথাটা এরকম থাকে আর পেছন দিকটা এইরকম থাকে, তাই তো? এখন চিন্তা করো, তোমার দিকে একটা তীর আসতেছে এভাবে লম্ব বরাবর, তুমি কি জাস্ট মাথাটা দেখবে না, একটা ফোঁটা দেখবা না? একটা তীর যদি তোমার দিকে আসতে থাকে, খেয়াল করো, এটা তোমার দিকে আসতেছে, তুমি কি কলমের এই ফোঁটাটা দেখতেছো না, তাই তো? আচ্ছা, এখন ভেক্টরটার দিক যদি তল বরাবর বাইরের দিকে হয়, দেখো তুমি যদি এ ক্রস বি এটা করো, তাহলে এই ভেক্টরটার দিক কি? তল বরাবর বাইরের দিকে, তাই না? তল বরাবর বাইরের দিকে। তো একটা তীর তোমার দিকে একদম বাইরের দিকে আসবে, তো তুমি জাস্ট একটা ফোঁটা দেখবা না, মাথার ফোঁটাটা দেখবা। তো এইটাকে প্রকাশ করা হয় এভাবে, গোলার মধ্যে একটা ডট দিয়ে ওই তীরের মাথাটা দেখা যাচ্ছে, এ ক্রস বি ভেক্টরটা তোমার দিকে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ এ ক্রস বি এই ভেক্টরটার ডিরেকশন হচ্ছে তল বরাবর বাইরের দিকে, এই তল বরাবর বাইরের দিকে। আচ্ছা, এবার চিন্তা করো, একটা তীর তল বরাবর ভেতরের দিকে ঢুকতেছে, পেছন থেকে তুমি দেখতেছো, তাহলে তীরের জাস্ট পেছনটা দেখা যাবে না? তীর বরাবর একটা তীর ঢুকতেছে, তাহলে তুমি কি দেখবা? জাস্ট একটা ক্রস চিহ্ন দেখবা, তাই না? পেছন থেকে একটু চিন্তা করে দেখো, একটা ক্রসের মতো দেখবা না? তার মানে তুমি যদি বি ক্রস এ এই ভেক্টরটা বের করো, এটার ডিরেকশন কোন দিকে হবে বলো তো? বি ক্রস এ তল বরাবর ভেতরের দিকে। তো তল বরাবর ভেতরের দিকে এইটা প্রকাশ করতে এই চিহ্নটা প্রকাশ করা হয়, এই চিহ্নটা দেওয়া হয়। বুঝতে পারলাম? এই চিহ্নটা দেওয়া হয়, ঠিক আছে তো? তাই তো? ক্রস গুণ বিনিময় সূত্র মানে না। এখন ক্রস গুণের একটা স্পেশাল প্রপার্টি আমরা দেখব, ক্রস গুণের বেশ কয়েকটা স্পেশাল প্রপার্টি দেখব, সেখান থেকে আমরা ফর্মুলা ডিরাইভ করব। ক্রস গুণ ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র মেনে চলে। ব্যাপারটা হচ্ছে এরকম, ডট গুণ এটা মেনে চলে, এ ভেক্টরটার সাথে তুমি ক্রস প্রোডাক্ট করবা, এ ভেক্টরটার সাথে তুমি ক্রস প্রোডাক্ট করবা। ধরো এ ক্রস বি প্লাস সি। কাহিনী বুঝছো কি করছি? আগে বি আর সি এর লব্ধি ভেক্টর বের করছি, সেটাকে এ দিয়ে ক্রস প্রোডাক্ট করে দিছি, এই ভ্যালুটা যার সমান হবে সেটা হচ্ছে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। ডট গুণও কিন্তু এটা মেনে চলতো, এটার প্রমাণে যাচ্ছি না, জাস্ট মনে রাখো, তোমরা চাইলে প্রমাণটা দেখতে পারো, চিত্র থেকেই নিয়ে আসা যায়। এখন এটাকে আরেকটু জেনারেলাইজড ভার্সন, আরেকটু এক্সটেন্ড তুমি যদি করতে চাও, তাহলে ব্যাপারটা এরকম লিখতে পারো। ধরো এ প্লাস বি দুইটা ভেক্টরের লব্ধি, এটার সাথে ক্রস করবা সি প্লাস ডি। এটা কি হবে? ডট প্রোডাক্টের মতোই, এই জিনিসটার সাথে এটা ক্রস হবে, এটার সাথে এটা ক্রস হবে, তাহলে কি পড়ে থাকবে বলো তো? এ ক্রস সি প্লাস এ ক্রস ডি। তারপর আমাদের দ্বিতীয় যেই ভেক্টরটা, সেটার সাথে পরের দুইটা ক্রস প্রোডাক্ট করে দিবা, তাহলে কি পড়ে থাকবে বলো তো? বি ক্রস সি প্লাস বি ক্রস ডি। এটা জাস্ট মনে রাখো, এটা আমাদের ফর্মুলা ডিরাইভ করতে হেল্প করবে, ঠিক আছে? বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে তো? আচ্ছা, এখন আমরা ফর্মুলা ডিরাইভ করব। তো ফর্মুলা ডিরাইভের জন্য আগে আমাদের আয়ত একক ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট কিরকম হয় সেটা দেখতে হবে। আমরা ডট প্রোডাক্টেও কিন্তু তাই করছিলাম, শুরুতে আয়ত একক ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট দেখছিলাম না? তো এখন আমরা যেটা করব, আয়ত একক ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট কেমন হয় সেটা একটু দেখব।
এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর ওটা হচ্ছে আমাদের z অক্ষ। তুমি যে কোনো একটাকে যে কোনো একটা চিন্তা করলেই হবে, অসুবিধা নেই। x y z তিনটা অক্ষ, তিনটা পরস্পর পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের x y আর z অক্ষ। এটা ধরো আমাদের x অক্ষ, এইটা ধরো আমাদের y অক্ষ, এইটা ধরো আমাদের z অক্ষ। তিনটাই কিন্তু একে অপরের উপর লম্ব। এখন এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর চিন্তা করো। x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এইটা, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এইটা, আর z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এইটা, ঠিক আছে? i ক্যাপ, j ক্যাপ আর k ক্যাপ। এখন i ক্যাপের সাথে আমি i ক্যাপ ক্রস প্রোডাক্ট করব, মানে একটা একক ভেক্টরের সাথে ও নিজের ক্রস প্রোডাক্ট করব। তো i ক্যাপের সাথে তুমি যদি i ক্যাপেরই ক্রস প্রোডাক্ট করো তাহলে কি হবে বলো তো? দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি ছিল? প্রথম ভেক্টরের মান i ক্যাপের মান হচ্ছে 1 যেহেতু একক ভেক্টর, ইনটু দ্বিতীয় ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন 0 ইনটু এদের লম্ব দিক বরাবর একক ভেক্টর, ইটা ক্যাপ দিয়ে গুণ করতে হবে। আপাতত ইটা ক্যাপ দিয়ে গুণ করলাম। সাইন 0 এর মান কি 0 না? তো বাকিগুলা যাই হোক না কেন এই দুইটা ক্রস করলে কি 0 হয়ে যাবে। অর্থাৎ কোন একটা ভেক্টরের সাথে তার নিজের ক্রস প্রোডাক্ট করলে তার রেজাল্টটা সবসময় 0 হবে, কারণ একটা ভেক্টর আর তার নিজের মধ্যবর্তী কোণ কত? 0 না? সাইন 0 এর ভ্যালু 0 চলে আসবে। তো সেম ভাবে আমরা কি লিখতে পারবো? জে ক্যাপের সাথে তুমি যদি জে ক্যাপ ক্রস প্রোডাক্ট করো তার ভ্যালু 0 হবে, কে ক্যাপের সাথে তুমি যদি কে ক্যাপ ক্রস প্রোডাক্ট করো তার ভ্যালু কি 0 হবে, তার ভ্যালু 0 হবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো। ওকে, এখন আমরা দেখবো একটা একক ভেক্টরের সাথে যদি অন্য একটা একক ভেক্টর ক্রস প্রোডাক্ট করি। তো আমি এখন যেটা করব, আই ক্যাপের সাথে জে ক্যাপ, আই ক্যাপের সাথে জে ক্যাপ এটার ক্রস প্রোডাক্ট করব। কি হবে এটার ভ্যালু? আই ক্যাপের মান ইনটু জে ক্যাপের মান, দুইটাই একক ভেক্টর, ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন। আই ক্যাপ আর জে ক্যাপ, খেয়াল করো, আই ক্যাপ আর জে ক্যাপ, এই যে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাদের মধ্যবর্তী কোণ 90, তো সাইন 90 ইনটু তাদের লম্ব বরাবর একক ভেক্টর। খেয়াল করো তো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, জে ক্যাপ, তাই না? এক্স ওয়াই জেড, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তুমি যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করো, এটা বোঝানোটা ডিফিকাল্ট, এটা বোঝানো ডিফিকাল্ট। এটা ধরো আই ক্যাপ, এটা ধরো জে ক্যাপ, তাহলে আই ক্রস জে করলে কি জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর যাবে না? আমাকে বলো তো, একটু 3D তে চিন্তা করো, তাহলেই হবে। এই বরাবর ধরো আই ক্যাপটা আছে, এই বরাবর ধরো জে ক্যাপটা আছে, তো আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি কে ক্যাপ হয়ে যাবে। বুঝতে পারলা ব্যাপারটা? বুঝছো না? অথবা এটা এভাবে চিন্তা না করে তুমি এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা আমাদের ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে, তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে? তুমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করতেছো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে খেয়াল করো, আই ক্রস জে, খেয়াল করো যে আই ক্রস জে, এই তল বরাবর একক ভেক্টর কোন দিকে? তোমাদের দিকে না? এটা হচ্ছে আমাদের ধনাত্মক জেড অক্ষ, ধনাত্মক জেড অক্ষ। তো ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা? কে ক্যাপ না? আমাকে বলো তো। তাই তো, তার মানে এই ভ্যালুটা কত আসলো? কে ক্যাপ। এই ভ্যালুটা কত আসলো? কে ক্যাপ। বুঝতে পারলাম? এখন এইটা না করে আমি যদি উল্টাটা করতাম, জে ক্রস কে করতাম, তাহলে কি আসতো? জে ক্রস আই করতাম, জে ক্রস আই করতাম, সবকিছু সেম, জাস্ট একক ভেক্টরের ডিরেকশনটা উল্টা যাইতো না? তুমি খেয়াল করো তো, জে ক্রস আই, তুমি যদি জে ক্রস আই করো, জে ক্রস আই, খেয়াল করছো? জে ক্রস আই ভেতরের দিকে, ভেতরের দিকটা আসলে কি? নেগেটিভ জেড অক্ষ, তো এটার ভ্যালু কি? নেগেটিভ কে ক্যাপ আসতো। তাই তো? তো এই জিনিসটা মনে রাখার সুন্দর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে
তুমি একটা বৃত্ত দিয়ে মনে রাখতে পারো। একটা বৃত্তর অ্যান্টি ক্লকওয়াইজ তুমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবা। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝছো? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এন্ড সবসময় মনে রাখবা অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ। তো যখনই দুইটাকে ক্রস করবা ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেটার ভ্যালু হবে তৃতীয়টা পজিটিভ, তৃতীয়টার পজিটিভ। কিভাবে আমি একটু দেখাই। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। আমাদের টোটাল 6টা কম্বিনেশন হতে পারে, তাই না? বলো তো, আমাদের টোটাল 6টা কম্বিনেশন হতে পারে। আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তারপর হতে পারে জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তারপর হতে পারে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তারপর হচ্ছে কে ক্যাপ ক্রস জে ক্যাপ, আর সবার লাস্টে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ। এখন তুমি জাস্ট এই বৃত্ত বরাবর প্রথমটা থেকে দ্বিতীয়টা যাবা। দেখো আই জে অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছে না? খেয়াল করো, ফার্স্টে আই পরে জে, ফার্স্টে আই পরে জে, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছো, তার মানে কি পজিটিভ তৃতীয়টা, পজিটিভ তৃতীয়টা। তো আই ক্রস জে কি হবে? এটার ভ্যালু হবে কে ক্যাপ, এবং যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আই থেকে জে অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ কে ক্যাপ। এবার জে ক্রস আই, এটা যদি করো ফার্স্টে জে না, জে থেকে আই ক্লকওয়াইজ গেলা না, তো নেগেটিভ, ক্লকওয়াইজ মানে নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, তো নেগেটিভ কে ক্যাপ আসবে এটার ভ্যালু। বুঝতে পারলাম? সেম ভাবে বাকিগুলা করো। জে ক্রস কে এটা যদি করো, জে ক্রস কে এটা যদি করো, তাহলে খেয়াল করো, এই যে জে ফার্স্টে জে ক্রস কে অ্যান্টি ক্লকওয়াইজ না, তো পজিটিভ তৃতীয়টা, পজিটিভ তৃতীয়টা আই ক্যাপ, এর পরেরটা মাইনাস আই ক্যাপ হবে, সবার লাস্টেরটা হবে জে ক্যাপ, তারপরেরটা মাইনাস জে ক্যাপ। বলো এই ব্যাপারগুলো বুঝছো না? এই ব্যাপারগুলো বুঝছো তো? এগুলো ফিজিক্সের সাথে রিলেটেড, এগুলো ফিজিক্সের সাথে রিলেটেড। এখন আমরা ক্রস গুণনের ফর্মুলা ডিরাইভ করব। এখন আমরা ক্রস গুণনের ফর্মুলা ডিরাইভ করব। এটা তো বোঝা হয়েছে সবার, তাই না? এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো কিন্তু মাঝে মাঝেই এমসিকিউতে চলে আসে। আমরা এখন ক্রস গুণনের ফর্মুলা ডিরাইভ করব। আমাদের কাছে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাদের ক্রস গুণফলের রেজাল্ট কি হবে সেটা আমরা এখন একটু দেখব, সেটা আমরা এখন একটু দেখব। তো ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর, এ ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন তোমাদের নিশ্চয়ই মনে পড়ে আমি কি বলছিলাম, এখানে আসলে একটা ভেক্টরকে ভেঙে তিনটা ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করছে, তাই না? বলো তো, এই যে এ ভেক্টরটাকে ভেঙে তিনটা ভেক্টর আকারে প্রকাশ করছে, তাই না? এটা কিন্তু একটা ভেক্টর যেটা এক্স অক্ষ বরাবর, এটা আরেকটা ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর, এটা আরেকটা ভেক্টর, তাই না? তিনটা ভেক্টরের লব্ধিটাই কি এ ভেক্টর, তাই তো? আচ্ছা, এখন আমি যদি এ ক্রস বি করি, এ ক্রস বি করি, তাহলে কাহিনী কি হচ্ছে? আমরা তিনটা ভেক্টরের যোগফল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এগুলো মনে রাখতে হবে না, এগুলো জাস্ট ডেরিভেশন দেখাচ্ছি। ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এরকমই তো থাকে। তিনটা ভেক্টরের যোগফলকে তিনটা ভেক্টরের যোগফল দিয়ে ক্রস প্রোডাক্ট করতেছি, তাই তো? আচ্ছা, এবার একটু আগেই দেখে আসছি বন্টন সূত্র, ক্রস প্রোডাক্ট বন্টন সূত্র মেনে চলে। খেয়াল করছো? দুইটা ভেক্টরের লব্ধি বা দুইটা ভেক্টরের যোগফলকে আরো দুইটা ভেক্টরের যোগফল দিয়ে ক্রস করলে কি কাহিনী হয়? প্রথমটা দিয়ে পরের দুইটাকে ক্রস, প্লাস এটা দিয়ে পরের দুইটাকে ক্রস। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আরেকটা ফর্মুলা, এটাও জাস্ট মনে রাখবা। এম এ ভেক্টরটাকে একটা স্কেলার দিয়ে গুণ করছো, ক্রস করবা
বি ভেক্টরের সাথে সেটাকে একটা স্কেলার দিয়ে গুণ করছো, বুঝতে পারলা? এম এ ক্রস এন বি, এই কাহিনীটা যেটা হবে, স্কেলার দুটা তুমি ফার্স্টেই গুণ করে দিবা, এম এন এ ক্রস বি, বুঝছো? ঠিক আছে, এটা মেনে চলে আমাদের ক্রস গুণ। এগুলো প্রমাণ একদম কমন সেন্স থেকেই করা যায়, একদম কমন সেন্স থেকেই করা যায়। এখন মাত্র যেই দুইটা প্রপার্টি শিখে আসছি, এই দুইটা প্রপার্টি অনুযায়ী এটাকে আমি বিস্তার করে দিব। তাহলে বলো তো, এ এর সাথে ফার্স্টে এইটার ক্রস হবে, তারপর এইটার ক্রস হবে, তারপর এইটার ক্রস হবে। সেম ভাবে এটার সাথে পরের তিনটার ক্রস, এটার সাথে পরের তিনটার ক্রস, তাই তো? তো তিনটা ক্রস তুমি যদি গুণ করো তাহলে কি থাকবে বলো তো? বলো, এক্স আই ক্যাপ আর বিএক্স আই ক্যাপ, এই দুইটা যদি ক্রস প্রোডাক্ট করো, খেয়াল করো তো, এক্স আর বিএক্স দুইটাই কিন্তু স্কেলার, ওই আগেরটার এম এন এর মতো, ভেক্টর হচ্ছে আই ক্যাপ আর আই ক্যাপ। তো এইটার সাথে তুমি যদি এইটার ক্রস প্রোডাক্ট করো, এ এক্স বিএক্স দুইটাই কিন্তু স্কেলার, এম এন এর মতো, এ এক্স বিএক্স, আর পরে থাকবে কি, ইন্টু আই ক্যাপ ক্রস আই ক্যাপ। বুঝতে পারলা? এই যে এটা অ্যাপ্লাই করছি, এই ধর্মটা অ্যাপ্লাই করছি। সেম ভাবে এবার বাকিগুলোও তুমি লিখবা, এ এক্স বি ওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস এ এক্স বি জেড আই ক্যাপ ক্রস কে ক্যাপ। প্রথমটার সাথে তিনটা গুণ করে ফেলছি, এবার দ্বিতীয়টার সাথে পরের তিনটা গুণ করব। তো এ ওয়াই বিএক্স জে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ, এন্ড সবার লাস্টে এই এ জেড এটা দিয়ে কি পরের তিনটাকে ক্রস প্রোডাক্ট করব। ঠিক আছে? একটু বোরিং লাগতেছে? মজার জিনিস কিন্তু, এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট ফর্মুলা দেখাচ্ছি। এ জেড বি এক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস এ জেড বি জেড কে ক্যাপ ক্রস কে ক্যাপ। এখন এই সবগুলো আমাকে সিম্পলিফাই করতে হবে। তার আগে বলো, আই ক্যাপ ক্রস আই ক্যাপ, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাই না? এই তিনটা জিনিস 0 হয়ে যাবে। বাকি যেগুলো পড়ে থাকে ওগুলো থেকে আমরা এখন ফর্মুলাটা ডিরাইভ করব। তো বাকি কি কি পড়ে থাকে আমাকে বলো তো, সবাই একটু ক্যালকুলেট করো, করে আমাকে বলো বাকি কি কি পড়ে থাকে। ঠিক আছে? এক্স বি ওয়াই আই ক্রস জে করলে কি কে ক্যাপ হয় না? তো প্রথম যে রাশিটা সেটা হচ্ছে এ এক্স বি ওয়াই কে ক্যাপ, এই যে এইটা এ এক্স বি জেড আই ক্রস কে করলে কি মাইনাস জে হয় না? আমাকে বলো তো, এ এক্স বি জেড তার মানে মাইনাস এ এক্স বি জেড আই ক্রস কে করলে হয় জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, ওই মাইনাসটা আগে দিয়ে আসছি, তাই তো? এভাবে বাকিগুলো একটু বের করতে হবে। এ ওয়াই বিএক্স জে ক্রস আই করলে কি মাইনাস কে ক্যাপ হয়, তো মাইনাস কে ক্যাপ। তারপর এ ওয়াই বি জেড জে ক্রস কে এটা করলে হয় আই ক্যাপ, তো প্লাস এ ওয়াই বি জেড আই ক্যাপ। সবার লাস্টের লাইনে এ জেড বিএক্স কে ক্রস আই করলে কি জে হয় না, তাই তো? এ জেড বিএক্স প্লাস এ জেড বিএক্স কে ক্রস আই করলে কি জে ক্যাপ হয়, আর এ জেড বিওয়াই কে ক্রস জে করলে কি, কে ক্রস জে করলে হয় মাইনাস আই ক্যাপ, তাই না? মাইনাস এ জেড বিওয়াই মাইনাস আই ক্যাপ। বলো, এতটুকু বুঝছো? এতটুকু কি সবাই বুঝছো? হ্যাঁ, এখান থেকেই আমরা নির্ণায়কে চলে যাব। তো এইটাকে তুমি যদি এখন সিম্পলিফাই করো, আই ক্যাপের সহগ কি আসে বলো তো? আই ক্যাপের সহগ কি আসে বলো? এ ওয়াই বি জেড। হ্যাঁ, আই ক্যাপের সহগ কারা কারা আসে আমাকে বলো তো? এ আর এ হচ্ছে আই ক্যাপ, দুইজনেই আই ক্যাপের সহগ,
তাই তো? তো আমি যদি আই ক্যাপ দিয়ে লিখি আই ক্যাপ ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বিওয়াই বিওয়াই, তারপর হচ্ছে প্লাস জে ক্যাপ বা মাইনাস জে ক্যাপ দিয়েও লিখতে পারো, মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে ক্যাপ। খেয়াল করো জে ক্যাপ কোথায় কোথায় আছে, এই যে এখানটায় জে ক্যাপ আছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, আর এখানটায় জে ক্যাপ আছে, এই দুটাকে একসাথে কম্বাইন করছি। এন্ড সবার লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কে ক্যাপ যদি নাও এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এই হচ্ছে কি আমাদের এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের রেজাল্ট। কিন্তু এভাবে মনে রাখার কোনো দরকারই নাই, এই জিনিসটাকে সুন্দর একটা ফরম্যাটে নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়, এই জিনিসটাকে নির্ণায়ক আকারে খুব সুন্দর করে প্রকাশ করা যায়। এতটুকু সবাই বুঝছো? সবার লাস্টের লাইনের যে রেজাল্টটা আসছে এটাকে আমরা এখন একটা নির্ণায়ক আকারে প্রকাশ করব, এবং সেটা দিয়ে আমরা যাবতীয় সব অঙ্ক করব। পুরো প্রসেসটা তো বোঝা গেছে, একটা জিনিসও কি কনফিউশন আছে? কেন এরকম হলো বলো তো? 100% ক্লিয়ার হয়েছে না? ওকে, কোনো কিছুতে কনফিউশন থাকা যাবে না। এখন সবার লাস্টের লাইনের যে রেজাল্টটা না, এই রেজাল্টটাকে আমরা সুন্দর একটা নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারবো, যেটাই আমাদের ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো। এ ক্রস পি, এই রেজাল্টটা হবে একটা নির্ণায়ক যার প্রথম সারি হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, দ্বিতীয় সারি হচ্ছে প্রথম ভেক্টরটা এ এক্স এ ওয়াই এ জেড, তৃতীয় সারি হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টরটা বি এক্স বি ওয়াই বি জেড। এই নির্ণায়কটা বিস্তার করলেই তুমি ফাইনাল রেজাল্টটা পাবা, তো বিস্তার করে যদি আমি দেখাই, এটাই তো আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, কিন্তু তো এই নির্ণায়কটা আমি বিস্তার করব। বিস্তার যেভাবে করবা, ফার্স্টে আই ক্যাপ প্রথম কলাম বরাবর বিস্তার করতেছো, বুঝছো? প্রথম কলাম বরাবর বিস্তার করতেছো। তো আই ক্যাপ এটা যখন নিবা, এই কলাম, এই সারি আর এই কলাম বাদ, তাই না? আমাকে বলো তো, এই সারি আর এই কলাম বাদ, তাই তো? তাহলে কি পড়ে থাকবে? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তাই তো? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, ঠিক আছে? এরপর মাইনাস জে ক্যাপ দিবা। মাইনাস জে ক্যাপ দেওয়ার সুবিধা হচ্ছে আমাদের ক্রমটা যাতে ভুল না হয়। দেখো এবার তুমি কি জে ক্যাপ নিছো, তার মানে এই কলাম এই সারি বাদ, তারপরে যেটা করবা এইটার সাথে, যে খেয়াল করো, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, সেখান থেকে এইটা আর এটা গুণ করে বাদ দিবা। ক্রমটা সবসময় বাম থেকে ডানে যেতে হয়, এই জন্য তুমি মাইনাস চিহ্নটা দিছো। তুমি প্লাস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট মাইনাস দিয়ে করাটা সুবিধাজনক, বুঝছো? এই কলাম এই সারি বাদ, তারপর যেটা করবা এটাকে এটা দিয়ে গুণ এ এক্স বি জেড, সেখান থেকে এটাকে এটা দিয়ে গুণ করে বাদ দিবা। বুঝাতে পারলাম? দেখো এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তারপর তুমি এবার তৃতীয় কলামে চলে যাবা, প্রথম সারি এই কলাম বাদ, তাহলে কি পড়ে থাকবে? এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। দেখছো, ওই যে রেজাল্টটা ছিল ওটাই কিন্তু আসছে, তাই না? আমাকে বলো, ওই যে রেজাল্টটা আসছে না, ওটাই তো। এইটাই আমাদের ফর্মুলা, এইটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, এন্ড এটা দিয়ে আমরা এখন অনেকগুলো অঙ্ক করব। বলো, ক্রস প্রোডাক্টের সবকিছু কি বুঝছো? ক্রস প্রোডাক্টের সবকিছু বুঝছো? হ্যাঁ, এটা তুমি আগে বাহিয়ে নিতে পারো, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বুঝছো? এখানে আমি ইচ্ছা করে একটা মাইনাস দিছি যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয়, অর্ডারটা যাতে সবসময় বাম থেকে ডানে হয়। এই যে যখন এইটা দিছো না, এইটা আর এটা যাতে গুণ করতে পারো।
তুমি যদি এখানে প্লাস চিহ্ন নিতা তাহলে অর্ডারটা উল্টা হয়ে যেত, এটার সাথে এইটা গুণ করতে হইতো, সেখান থেকে এইটার সাথে এইটা গুণ করে বাদ দিতা। তোমার যেভাবে সুবিধা হয়। নির্ণায়ক বিস্তার পড়ে আসছো না? এটা বেসিক্যালি নির্ণায়কের বিস্তার। ওকে, ঠিক আছে, আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক। তুমি চাইলে কোয়েশ্চেন তুলতেও পারো অথবা শুধু নাম্বার দিয়েও করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কি বলছে, আমাদের ম্যাথ করানো এখন থেকে শুরু। জে ক্রস আই ডট কে, ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা আগে করতে হয় সব সময়, মনে রাখবা। ব্র্যাকেট প্রায়োরিটি দিতে হয়। জে ক্রস আই কি থাকবে? মাইনাস কে ক্যাপ না? বলো তো, জে ক্রস আই মাইনাস কে ক্যাপ। তুমি ওই গোল্লাটার কথা চিন্তা করো, জে ক্রস আই করলে কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ যায়, তাই না? মাইনাস কে ক্যাপ ডট কে ক্যাপ। তো কে ক্যাপের সাথে যদি কে ক্যাপ ডট করো 1 পরে থাকে, আমাদের অ্যান্সার কি? -1। আমাদের অ্যান্সার হচ্ছে -1। বুঝছো? জিরো কই থেকে পাইছো বলো তো? অনেকে জিরো লিখছো কেন? -1। জে ক্রস আই, এটা জে এটা কে, আই, জে ক্রস আই হচ্ছে মাইনাস কে ক্যাপ। মাইনাস কে ক্যাপের সাথে কে ক্যাপ ডট করলে কি -1 হয়। বুঝাতে পারলাম? বলো। বলো বলো বলো। পরেরটায় যাচ্ছি। দুইটা ভেক্টর দেওয়া আছে এ আর বি। এ আর বি ভেক্টরের ক্ষেত্রে কোনটা সত্য বলো তো? এগুলো আসলে বিনিময় সূত্র, তাই না? ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে, ডট প্রোডাক্ট কি বিনিময় সূত্র মানে, ক্রস প্রোডাক্ট কি বিনিময় সূত্র মানে? বিনিময় সূত্র, কোন একটা অপারেশন বিনিময় সূত্র মানে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। এটা হচ্ছে ভেক্টর যোগ, অর্থাৎ যোগ চিহ্নটা কি বিনিময় সূত্র মানে, এটা প্রথম শর্ত বলতেছে। দ্বিতীয় শর্ত বলতেছে ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মানে। তৃতীয় শর্ত বলতেছে ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মানে। প্রথম দুইটা সত্যি, তাই না? ভেক্টর যোগ কিন্তু বিনিময় সূত্র মানে, ডট প্রোডাক্টও মানে, গত ক্লাসে দেখছি। এটা মানে না। আমাদের অ্যান্সার কি? এটা ভেক্টর যোগ যে বিনিময় সূত্র মানে, এটা সবাই জানো না? বলো তো, দুইটা ভেক্টরের লব্ধি বের করার সময় কোনটা আগে নিচ্ছ কোনটা পরে নিচ্ছ ডাজেন্ট ম্যাটার। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এটা ধরো আমাদের এক্স অক্ষ, এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা ধরো আমাদের এক্স অক্ষ আর এটা ধরো আমাদের ওয়াই অক্ষ। এখন দুইটা ভেক্টরের লব্ধি বাইর করবা। দুইটা ভেক্টরের লব্ধি বাইর করবা। এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে ধরো বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের লব্ধি বের করবা, তাই তো? আচ্ছা, তো এদের লব্ধি বের করার জন্য আমরা কিন্তু ভেক্টর স্থানান্তর করতে পারি, তাই না? ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে সেটাকে সরাইতে পারি। তো এ ভেক্টরটাকে আমরা যেটা করলাম, মূল বিন্দুতে নিয়ে আসলাম, ওর আদি বিন্দুটা মূল বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের এ ভেক্টর, নতুন এ ভেক্টরের অবস্থান, তাই তো? বি ভেক্টরটাকেও সেম, মান আর দিক ঠিক রেখে এই অবস্থায় নিয়ে আসলাম, বি ভেক্টর। তাহলে তাদের লব্ধি কোনটা হবে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে তাদের লব্ধি কি? এটা না? আমাকে বলো তো, তাই তো? ফার্স্টে এ ভেক্টর পরে বি ভেক্টর, তো এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি কি? এইটা, এই আকাশী কালারের ভেক্টরটা। এবার সেম কাজটা আমি করব, তবে ফার্স্টে বি ভেক্টরটা রাখবো, পরে এ ভেক্টরটা। তো আমি যেটা করব, বি ভেক্টরটার মান আর দিক ঠিক রেখে মূল বিন্দুতে নিয়ে আসছি। দেখো, এটা আমাদের নতুন বি ভেক্টর, কিন্তু ওটা কিন্তু আগেরটার সমান। দেখো, মান আর দিক দুইটাই ঠিক আছে। সেম ভাবে এ ভেক্টরটার মান আর দিক ঠিক রেখে ওইটাকে বি এর মাথায় নিয়ে যাব। তাহলে এটা আমাদের নতুন এ ভেক্টরটা না? এবার বি ভেক্টর আর এ ভেক্টরের লব্ধি কি? ত্রিভুজ সূত্র অনুসারে সেই একই জিনিস, কিন্তু এইটাই, এই যে এইটা, তাই না? ত্রিভুজ সূত্র অনুসারে। তার মানে এই যে মাঝখানের আকাশী কালারের ভেক্টরটা, সেটা এ প্লাস বি এটা হিসেবেও লিখতে পারো, আবার বি প্লাস এ এটা হিসেবেও লিখতে পারো। তার মানে ভেক্টর যোগ কি বিনিময় সূত্র মানে, আগে কে আসতেছে পরে কে আসতেছে ডাজেন্ট ম্যাটার, রেজাল্ট সবসময় একই পাওয়া যাবে। আর ডট গুঞ্জে বিনিময় সূত্র মানে, এটা তো গত ক্লাসেই দেখছি। ক্রস গুঞ্জে মানে না, সেটা তো আজকের ক্লাসে দেখলাম। বুঝছো তো? পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? আমাদের অ্যান্সার কি? এ নাম্বারটা। বলো বলো বলো।
এর পরের ব্যাচ থেকে ফিজিক্সে ভেক্টর পড়ানোর আগে তোমাদের ম্যাথসের ভেক্টর পড়ানো লাগবে, বুঝতেছি। তোমরা সবকিছু পড়ে এসে পণ্ডিতি করতেছো ক্লাসের মধ্যে, এর পরের ব্যাচ থেকে এই কাজটা করতে হবে, বুঝতে পারছি। পরেরটা কোয়েশ্চেন তোলো। কোয়েশ্চেন তোলো, দেখো কি বলছে। এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা দেওয়া আছে, বইটা আসছে কিন্তু। এ ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে। তোমাকে এ ক্রস বি, এটা একটা ভেক্টর হবে কিন্তু, এই যে এ ক্রস বি এটা কিন্তু একটা ভেক্টর, ওই ভেক্টরটার মান বের করতে বলছে, ওই ভেক্টরটার মান বের করতে বলছে, ঠিক আছে। একটা ভেক্টরের মান কেমনে বের করব? প্রথমত ভেক্টরটা আমরা বের করে ফেলবো, তারপর ওখান থেকে ভেক্টরের মান তো বের করাই যায়, রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ওটা দিয়ে। বুঝতে পারলাম? তো তোমার প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি এই ভেক্টরটা বের করে ফেলা। তো দেখো তো এ ক্রস বি এই ভেক্টরটা কি হবে, সবাই কোশ্চেনটা তোলো। এ ক্রস বি, এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমরা পরে দেখব। ক্লাসটা শেষ হোক, মানে চ্যাপ্টারটা শেষ হোক, তারপর আমরা ক্যালকুলেটর দিয়ে সব দফা রফা করে ফেলবো। এ ক্রস বি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে। তো আমাদের প্রথম সারিতে কি বসবে? প্রথম ভেক্টরটা 1 2 3, দ্বিতীয় সারিতে বসবে দ্বিতীয় ভেক্টরটা 3 -2 1। এবার এই নির্ণায়কটা বিস্তার করো, এই নির্ণায়কটা বিস্তার করব। খেয়াল করো, ফার্স্টে তুমি কি করবা? আই ক্যাপ নিবা। দেখো বিস্তারটা একবারই দেখাবো, বিস্তারটা একবারই দেখাবো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। ফার্স্টে তুমি আই ক্যাপ নিছো, ঠিক আছে। ফার্স্টে তুমি আই ক্যাপ নিছো। তো আই ক্যাপ নেওয়ার ফলে যেটা হইছে, আই ক্যাপ নেওয়ার ফলে যেটা হইছে, আমাদের প্রথম কলাম আর দ্বিতীয় প্রথম সারি এই দুইটা ভ্যানিশ, তাই তো। বাকি যেই দুইটা পড়ে থাকবে সেই বরাবর আমি গুণ করব 2 into 1। খেয়াল করো, এটার সাথে এটা গুণ হবে, সেখান থেকে এইটার গুণফল বাদ দিবা, ঠিক আছে, বুঝছো তো। এই যে 2 এর সাথে 1 গুণ করবা, 2 into 1, 2 into 1, তারপর সেখান থেকে একটা অটোমেটিক্যালি মাইনাস, -2 into 3, -2 into 3। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে মনে হয় ভালো হইতো। তো আই ক্যাপের কাজ শেষ। এবার আমি কি জে ক্যাপে যাব। তো জে ক্যাপে যাওয়ার সময় খেয়াল করো, এই যে জে ক্যাপ, এখানে গেলাম, আমাদের প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, তো একটা মাইনাস জে ক্যাপ নিব, যাতে আমাদের ক্রম বা অর্ডারটা বাম থেকে ডানেই হয়, বাম থেকে ডানেই হয়। তো এবার যেটা করব, 1 এর সাথে এটা, এই যে কোনাকুনি গুণ করবা, 1 এর সাথে এই 1টা গুণ, এই যে এটার সাথে এটা গুণ, সেখান থেকে এটার সাথে এটা গুণ করে বাদ দিবা। ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছো না ছোটবেলায়, ওরকম ওরকম 1 এর সাথে 1 গুণ, সেখান থেকে 3 এর সাথে 3 গুণ, 3 এর সাথে 3 গুণ, ঠিক আছে। তারপর প্লাস কে ক্যাপ। তো তুমি যখন কে ক্যাপে চলে যাবা, কে ক্যাপে চলে যাবা, প্রথম সারি তৃতীয় কলাম এই দুইটা বাদ। এবার 1 এর সাথে -2 গুণ, এই যে এটা আর এটা গুণ করবা, 1 এর সাথে -2 গুণ, 1 এর সাথে -2 গুণ, সেখান থেকে 3 এর সাথে 2 গুণ করে বাদ দিবা। এটাই কি আমাদের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করার ফলে যে ভেক্টরটা আসে সেটা চলে আসছে। এটা কত হয় বলো তো? আই ক্যাপ ইন্টু 2 মাইনাস এটা কত, -6 কিন্তু, তার মানে এখানে 8 চলে আসে, তাই না। 8 মাইনাস জে ক্যাপ ইন্টু এখানে কত চলে আসে, 1 - 9 -8, এখানে চলে আসে হচ্ছে -8, আর এখানে কত আসে বলো তো, -2 -6 -8 চলে আসে, প্লাস কে ক্যাপ ইন্টু -8। তো আমাদের যে ক্রস প্রোডাক্টটা 8 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ -8 কে ক্যাপ, এটাই কি আমাদের এ ক্রস বি আসছে। তোমাকে কি এ ক্রস বি চাইছে না, কিন্তু তোমাকে এ ক্রস বি এই ভেক্টরটার মান চাইছে, তোমাকে এ ক্রস বি এই ভেক্টরটার মান চাইছে। তো এই ভেক্টরটার মান কি হবে, মডুলাস অফ এ ক্রস বি। একটা ভেক্টরের মান কেমনে জানি বাইর করে, রুট ওভার অফ আই ক্যাপের সহগ, রুট ওভার অফ আই ক্যাপের সহগ, সেটা কত 8, প্লাস জে ক্যাপের সহগ তার বর্গ, প্লাস কে ক্যাপের সহগ তার বর্গ। এটা ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো কত হয়।
root over of 8 square plus 8 square plus 8 square 8 root 3 8 root 3 বুঝতে পারলাম তোমরা ক্রস প্রোডাক্ট শিখে ফেলছো এখন বাকি সব অঙ্ক জাস্ট এটার একটু এক্সটেনশন বুঝছো এটার সাথে জোড়াতালি লাগায় লাগায় অনেক কিছু করা যায় আমরা এখন সেগুলো দেখব এত বিস্তারিত লাগবে না প্রথমটা বিস্তারিত করলাম এরপর থেকে আর বিস্তারিত কে করাইতেছে তোমাদের প্লাস জে ধরে চিন্তা করলে হ্যাঁ হবে অবশ্যই তুমি যদি প্লাস জে চিন্তা করো খেয়াল করো এই যে এখানটায় আমি মাইনাস জে চিন্তা করছি না তুমি চাইলে প্লাস জে ধরেও চিন্তা করতে পারো তুমি যদি প্লাস জে ধরে চিন্তা করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম 3 into 3 minus 1 into 1 বুঝছো তখন এই 3 এর সাথে এটা ফার্স্টে গুণ করবা সেখান থেকে এটার সাথে এটা গুণ করে বাদ দিবা ওকে বলো 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 পরেরটাই যাচ্ছে কিন্তু এটা কি ছিল দুইটা ভেক্টর দেওয়া ছিল তাদের ক্রস প্রোডাক্ট বের করতে বলছে এবার উল্টা কাজটা আমরা করব ক্রস প্রোডাক্ট দেওয়া থাকবে কোন একটা ভেক্টর কি হবে সেটা আমরা বের করব কথাটা বুঝছে আচ্ছা এইটা কোশ্চেনটা তোলো এইবার আমাকে দেখো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট দেওয়া আছে কোশ্চেন তোলো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে দেখো ক্রস প্রোডাক্ট দেওয়া আছে একটা ভেক্টরের মধ্যে কিছু অজানা রাশি আছে এ আর বি এর ভ্যালু বের করতে বলছে বুঝতে পারলাম কোশ্চেনটা তোলো আমার একটু স্পিডে করবো অসুবিধা নাই দেখো এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমাকে বলো তো দুইটা ভেক্টর যদি সমান হয় তাদের প্রত্যেকটা উপাংশ আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ তিনটাই সমান হবে না তাই তো দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ তিনটাই সমান হইতে হবে আচ্ছা তো ফার্স্টে আমি এই দুইটার ক্রস প্রোডাক্ট একটু বের করে ফেলি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ plus k cap cross 2i cap plus 2j cap plus 3k cap যারা আগে থেকে পারো আমার সাথে সাথে করো না দেখে দেখে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে i cap j cap k cap তো এখানে কি থাকবে a b 1 2 2 3 তো তুমি এখন যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে কি থাকবে আই ক্যাপ ইনটু বলো তো আই ক্যাপ ইনটু 3b minus 2 মাইনাস জে ক্যাপ ইনটু 3a minus 2 প্লাস কে ক্যাপ ইনটু 2a minus 2b ক্রস প্রোডাক্ট কিন্তু করে ফেলছে তাই না এখন এই ভ্যালুটাই দেওয়া আছে প্রশ্ন মতে এই যে ক্রস প্রোডাক্টটা এই ক্রস প্রোডাক্টের ভ্যালুই কত i মাইনাস জে দেওয়া আছে তো প্রশ্ন i ক্যাপ ইনটু 3b minus 2 প্লাস জে ক্যাপ অথবা মাইনাস জে ক্যাপ দিয়েও চিন্তা করতে পারো মাইনাস জে ক্যাপ ইনটু 3a minus 2 প্লাস কে ক্যাপ ইনটু 2a minus 2b এই ভেক্টরটা কত দেওয়া আছে এই রেজাল্ট ভেক্টরটা তাই না i মাইনাস জে তার মানে এটাকে আমরা লিখতে পারি i ক্যাপ মাইনাস জে ক্যাপ কে ক্যাপ নাই তো কে ক্যাপকে আমরা 0 ইনটু কে ক্যাপ লিখতে পারি তাই তো তো দুইটা ভেক্টর সমান তার মানে তাদের তিনটা উপাংশই সমান হইতে হবে না আমাকে বলো তো i ক্যাপের সহগ এখানে i ক্যাপের সহগ হচ্ছে 1 যদিও দেখা যাচ্ছে না i ক্যাপের সহগ 1 এখানে জে ক্যাপের সহগ ওখানে জে ক্যাপের সহগ এখানে কে ক্যাপের সহগ ওখানে কে ক্যাপের সহগ তিনটাই কিন্তু সমান হওয়া লাগবে বুঝছো তিনটাই সমান হওয়া লাগবে আচ্ছা তো এখন তিনটাই কিন্তু সমান ধরে তোমাকে শর্ত বের করতে হবে আই ক্যাপের সহগ হচ্ছে 3b minus 2 এটার ভ্যালু কত 1 এখান থেকে আমাদের b এর ভ্যালু কত আসে 3b equals to 3 এখান থেকে b এর ভ্যালু 1 বুঝতে পারলাম পরের গুলোও কিন্তু চেক দিতে হবে
দেখো জে ক্যাপ আর জে ক্যাপ, মাইনাস জে ক্যাপের সহগ হচ্ছে 3a মাইনাস 2, মাইনাস জে ক্যাপের সহগ হচ্ছে 3a মাইনাস 2, আর ওখানে মাইনাস জে ক্যাপের সহগ হচ্ছে 1, তার মানে 3a মাইনাস 2 এটার ভ্যালু 1। তো আমরা বলতে পারি 3a এই ভ্যালুটাও হচ্ছে 3, সেখান থেকে a এর ভ্যালু কত চলে আসলো 1। এখন তোমরা তো বলতেই পারো ভাইয়া a আর b এর ভ্যালু তো চলে আসছে, আমি পরেরটা চেক না করলে হয় না? করতে হবে, পরেরটা চেক করতে হবে, কারণ তিনটা ভ্যালুই তিনটা সহগই সমান হইতে হবে। এখন দেখো তো তৃতীয় শর্ত তুমি যদি অ্যাপ্লাই করো, তৃতীয় শর্ত যদি অ্যাপ্লাই করো কে ক্যাপের সহগ কত 2m মাইনাস 2b ইকুয়ালস টু 0। তো তৃতীয় শর্ত থেকে আসলে কি পাচ্ছ? 2a ইকুয়ালস টু 2b বা a ইকুয়ালস টু b। দেখো তো a আর b এর ভ্যালু কি সমান আসছে? সমান আসছে কিন্তু, তার মানে a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1 হলে তিনটা শর্তই মানতেছে, তার মানে তিনটা সহগই কি সমান। সুতরাং আমরা বলতে পারবো a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালুও কত 1, a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 1। সবাই কি বুঝছো? এখন এইটার একটা অন্য ভার্সন আমি করাবো, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। বলো এটা কি বুঝছো? ঠিক আছে, নির্ণায়কটা বলবোই, নির্ণায়কটা জাস্ট বিস্তার করছি, এই সারি বরাবর বিস্তার করছি, এই সারি বরাবর বিস্তার করছি। বিস্তার কেমনে করতে হয় আগের অঙ্কে দেখাইছি না? তোমার সমস্যা হলে আগের অঙ্কটা দেখে আসবা, আগের অঙ্কটা দেখে আসবা। এইবার সব কিছু সেম, সব কিছু সেম। এবার আমি তোমাকে বললাম এখানে একটা 2 দিয়ে দিছি, বুঝছো? জে ক্যাপের আগে একটা -2 দিয়ে দিছি, ওই যে -2, বাকি সব কিছু সেম, বাকি সব কিছু সেম। তাহলে এটা সলভ করো। তুমি ফার্স্টে কি এই দুটো সলভ করবা, এতটুকু সলভ করবা, এখানে এসে একটা -2 হয়ে যাবে না? তাই তো সমস্যাটা কি হবে? প্রথমটা ঠিক আছে, তুমি বি এর ভ্যালু কত পাইছো 1, সেকেন্ডায় গিয়ে গ্যাঞ্জাম বাঁধবে। সেকেন্ডায় এই ভ্যালুটা কত 2 হবে না? আমাকে বলো তো। মাইনাস জে এর সহগ হচ্ছে 3a মাইনাস 2, ওখানে মাইনাস জে এর সহগ হচ্ছে 2। তো এখান থেকে কি চেঞ্জ আসবে? 3 এর ভ্যালু 4, a এর ভ্যালু 4/3। আবার দুইটা ভেক্টর সমান, কিন্তু এইটার ক্রস প্রোডাক্ট ইকুয়ালস টু ওইটা, তার মানে প্রত্যেকটা সহগ সমান হইতে হবে। আই ক্যাপের সহগ সমান, জে ক্যাপের সহগ সমান, কে ক্যাপের সহগ সমান। কে ক্যাপের সহগ সমান ধরে তুমি দেখতেছো এ আর বি সমান, এ আর বি সমান হওয়া লাগবে, কিন্তু আগের দুইটা থেকে পাইছো a এর ভ্যালু 4/3, b এর ভ্যালু 1, এই দুটো কি সমান? তুমি এই দুইটা ভ্যালু বসায় দেখো তো, এখানে কে ক্যাপের সহগ জীবনেও 0 হয় না। তার মানে a আর b এর এমন কোনো ভ্যালু পাওয়া সম্ভব না যার মাধ্যমে এইটা আর এটা সমান হয়, বুঝছো? তো এই অঙ্কে a আর b এর কোনো ভ্যালু পাওয়া সম্ভব না, অর্থাৎ এটা একটা ফাঁকা সেট হবে। এ আর বি এর এমন কোনো ভ্যালু পাওয়া সম্ভব না যাতে করে এই দুইটা ক্রস করলে ওইটার সমান হয়, বুঝছো? বলো 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 বলো। তুমি এ আর বি এর এই ভ্যালুটা চিন্তা করো না, তাহলে আই ক্যাপের সহগ দুটো সমান হইছে, জে ক্যাপের সহগ দুটো সমান হইছে, বাট কে ক্যাপের সহগে গ্যাঞ্জাম লেগে গেছে, ওই দুটো কি সমান হইলো না? তো তাই না? দুইটা ভেক্টর যদি সমান হওয়া লাগে, তিনটা সহগই সমান হওয়া লাগবে। এই বুঝছো? এটা এক্সামে কিভাবে লিখবা? তুমি বলবা এ আর বি এর এমন কোনো ভ্যালু পাওয়া সম্ভব না যার কারণে এই ক্রস প্রোডাক্টটা ইকুয়ালস টু এটা হয়। ওকে, বলো বলো বলো, সবাই বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এবার এইটা হোমওয়ার্ক থাকবে, সবাই আমাকে বলো এটা কি পারবা? তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা আসলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট দুইটার কম্বাইন করা। তোমাকে বলছে a প্লাস বি আর a ক্রস বি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। পারবা না? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করা শিখাইছি না? গত ক্লাসেই শিখাইছি। তো তোমার প্রথম কাজ কি হবে? a প্লাস বি এই ভেক্টরটা বাইর করা, এটা একটা ভেক্টর হবে। তুমি a ক্রস বি, এটাও একটা ভেক্টর হবে। তারপর এই বেচারা দুইজনের মধ্যবর্তী কোণ বের করে ফেলবা ডট গুণ দিয়ে। পারবা না? তাদের মধ্যবর্তী কোণ থিটাটা বের করে ফেলবা। হোমওয়ার্ক।
ঠিক আছে, পরেরটাও হোমওয়ার্ক দিব। খেয়াল করো, তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তোমাকে এইটা বের করতে বলছে। আমাকে বলো পারবা? ব্র্যাকেট কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে বি ক্রস সি এটা বের করে ফেলবা। বি ক্রস সি বের করতে পারবা না? শিখাইছে কিন্তু। এটা একটা ভেক্টর আসবে না, ধরো ডি ভেক্টর আসছে, এটা তোমার প্রথম স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি করবা? এ এর সাথে ডি ভেক্টরের ক্রস গুণ করে দিবা। ক্রমটা কিন্তু গুরুত্বপূর্ণ। এ এর সাথে ডি ভেক্টরের ক্রস গুণ করবে, এটাই কি আমাদের রেজাল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোমওয়ার্ক কেউ না পারলে বইলো, ঠিক আছে? হ্যাঁ, আগে বি ক্রস সি করতে হবে। কিন্তু এখন যদি এরকম থাকতো এ ক্রস সি, সরি এ ক্রস বি, এখানে ব্র্যাকেট দিয়ে দিছে, এই দুইটা কিন্তু সেম জিনিস না। তখন তোমাকে ফার্স্টে এইটা ভ্যালু বের করতে হইতো, তারপর সেটা দিয়ে এটাকে ধরো তুমি ডি ভেক্টর চিন্তা করো, ডি ভেক্টরকে সি দিয়ে ক্রস প্রোডাক্ট করা লাগতো, তাহলে অ্যান্সার চলে আসতো। বলো বুঝছো তো? পরের টাইপে যাচ্ছি। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ কত? 0 বা 180, তাই না? দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ, এখানে মজার কনসেপ্ট আছে, সবাই একটু মনোযোগ দিবা। পরে আসছো আমি জানি, এরপরেও 0 বা 180, তাই তো? তো তাদের ক্রস গুণফল কি হবে বলো তো? এ ক্রস বি। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, এ ক্রস বি, এ বি সাইন 0, একক ভেক্টর যাই হোক না কেন, ওটা ডাজেন্ট ম্যাটার, সাইন 0 এর ভ্যালু তো 0 হয়ে যাবে, তাই না? তার মানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের ক্রস গুণফল 0, লম্ব হলে ডট গুণফল 0, গত ক্লাসে দেখছিলাম। তো দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণফল 0, লম্ব হলে ডট গুণফল 0। তো এখন চিন্তা করো তো, এ ক্রস বি তুমি যদি করো একটা ভেক্টর পাবা, সি ভেক্টর পাইছো, চিন্তা করো সি ভেক্টর। তো ভেক্টর মানে কি, ওর তিনটা উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, জেড অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে? তো সিটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এইটা, জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এইটা। তো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে সি ভেক্টর, এটার ভ্যালু কি 0 ভেক্টর না? 0 ভেক্টর কেমন ভেক্টর? এমন একটা ভেক্টর যার কোনো অক্ষ বরাবরই কোনো উপাংশ নাই। তার মানে সিএক্স, সিওয়াই, সিজেড তিনটা ভ্যালুই 0 হবে, তাই না? তাই তো? তুমি এভাবে লিখতে পারো না, 0 আই ক্যাপ, এটাই তো 0 ভেক্টর, 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। কোন একটা ভেক্টর 0 হবে যখন তার তিনটা উপাংশই কি 0 হয়। তো সিএক্স এর ভ্যালুও 0 হইতে হবে, বুঝছো? তিনটা ভ্যালুই 0 হইতে হবে, একই সাথে তিনটা ভ্যালুই 0 হইতে হবে। এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলেই কি আমাদের দুইটা ভেক্টর সমান্তরাল হবে। আমরা অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা খুবই সহজ। প্রমাণ করো যে এই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল। ছোট্ট করে দিব, তাড়াতাড়ি আমার সাথে ক্রস করো। আমি জানি তোমরা পারো, এরপর হাতটা চালাও। এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, তোমাকে দেখাইতে বলছে এরা পরস্পর সমান্তরাল। তুমি কি করবা? এ ক্রস বি করবা, তাই না? এ ক্রস বি করবা, দেখাবা একটা 0 ভেক্টর আসে। এ ক্রস বি যদি করো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, 1 - 2 1, 5 - 10 5, তাই তো? তো এবার বিস্তার করো, আই ক্যাপ ইন্টু -10 প্লাস 10 মাইনাস জে ক্যাপ। আমি কিন্তু এক লাইন স্কিপ করতেছি, তোমরা এক লাইন লিখে নিবা। 5 - 5 প্লাস কে ক্যাপ -10 প্লাস 10। তাহলে দেখো তো কি পড়ে থাকে, আই ক্যাপ ইন্টু 0 মাইনাস জে ক্যাপ ইন্টু 0 প্লাস কে ক্যাপ ইন্টু 0। তিনটা উপাংশই 0 না, তার মানে ক্রস গুণফল কি আসতেছে 0। সুতরাং বলতে পারি এ আর বি ভেক্টর কি পরস্পর সমান্তরাল। কিভাবে দেখাবা? এ ভেক্টর
প্যারালাল টু বি ভেক্টর। এই জিনিসটা দিয়ে বোঝায় সমান্তরাল, ঠিক আছে? এই যে প্যারালাল, দুইটা সমান্তরাল দাগ দিয়ে বোঝানো হয় দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল, দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, বলো 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 বলো, বুঝছো না সবাই? বুঝছো না? এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা কিভাবে আসছে আমরা একটু পরে দেখতেছি। এটা সুন্দর একটা শর্টকাট আছে, পরেরটাই যাচ্ছি। এই টাইপটা ইম্পর্টেন্ট, আগেরটা ইম্পর্টেন্ট না হলেও এটা ইম্পর্টেন্ট। এখানে সুন্দর একটা কনসেপ্ট আছে, সবাই মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেনটা তোলো। আলফা এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে? আলফা এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে? ঠিক আছে, তো এটাকে আমরা ধরে নেই এ ভেক্টর, এটাকে আমরা ধরে নেই বি ভেক্টর। তো দুইটা ভেক্টর সমান্তরাল হতে হলে তাদের ক্রস গুণফল শূন্য হওয়া লাগবে। ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি শূন্য হওয়া মানে হচ্ছে তার প্রত্যেকটা উপাংশ একই সাথে শূন্য হওয়া লাগবে, কিন্তু একই সাথে শূন্য হওয়া লাগবে। আচ্ছা, এটা তোমরা শর্টকাট দিয়ে করে ফেলছো, 4 হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, যারা করছো অসুবিধা নাই, ভালো, খুবই ভালো। শর্টকাটটা কেমনে আসছে জানো? ওটা দেখাবো একটু পরেই। তো দুইটা ভেক্টর সমান্তরাল, তার মানে এ ক্রস বি এর ভ্যালু শূন্য। একটু বাংলা লিখে নিবা, হ্যাঁ, যেহেতু এ আর বি সমান্তরাল, এ ক্রস বি এটা শূন্য হবে। তো এ ক্রস বি যদি বের করো কি হয়? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আলফা 2 - 3 2 4 - 6। ঠিক আছে? আচ্ছা, তো এবার ক্রস প্রোডাক্ট করো, নির্ণায়কটা বিস্তার করো। -6 ইন্টু 2 -6 ইন্টু 2 যেটা থাকে, খেয়াল করো, 2 ইন্টু -6 2 ইন্টু -6 -4 ইন্টু -3, তাই তো? মাইনাস জে ক্যাপ -6 আলফা +6 এরকম থাকে, বলো তো? -6 আলফা +6, এই এরকম কি থাকে? 4 কেমনে পাইছো? এই 4 হয় না, 4 হয় না, 1 হয়। প্লাস কে ক্যাপ, এই যে পণ্ডিতি করতে গিয়ে ভুল করছো, পণ্ডিতের দল সব। 4 আলফা -4। তো এখন এটাকে যদি সিম্পলিফাই করে লেখো তাহলে কি থাকে বলো তো? আই ক্যাপ ইন্টু 6 দুগুণে 12 -12 + 12, আই ক্যাপ ইন্টু 0, তাই না? আই ক্যাপ ইন্টু 0, আর ওখানে থাকে প্লাস জে ক্যাপ ইন্টু 6 আলফা -6 প্লাস কে ক্যাপ ইন্টু 4 আলফা -4। ঠিক আছে, এখন এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, এটা তোমাকে বলা আছে। এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তার মানে প্রশ্ন মতে তাদের ক্রস গুণফলটা কত? 0 না? তাদের ক্রস গুণফল কত আসছে? এইটা, আই ক্যাপ ইন্টু 0 প্লাস জে ক্যাপ ইন্টু 6 আলফা -6 প্লাস কে ক্যাপ ইন্টু 4 আলফা -4 ইকুয়ালস টু 0। তো একটা ভেক্টর শূন্য হওয়া মানে তার প্রত্যেকটা সহগ কি? শূন্য, তাই তো? আই ক্যাপের সহগ অলরেডি শূন্য, জে ক্যাপের সহগ যদি শূন্য হইতে হয় 6 আলফা -6 ইকুয়ালস টু 0। এখান থেকে আলফার ভ্যালু কত আসছে? 1। আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আলফার ভ্যালু 1। পরেরটা কি চেক করা লাগবে? অবশ্যই চেক করা লাগবে, পরেরটাও চেক করা লাগবে, এবং পরেরটা থেকেও আলফার যেই ভ্যালুটা আসবে তার ভ্যালুও 1 হওয়া লাগবে। কেন একটু পরেই বলতেছি। কারণ কি, তিনটা সহগই একই সাথে শূন্য হওয়া লাগবে না? আলফার ভ্যালু 1, এই যে এটা ধরে তুমি কি পাইছো? জে ক্যাপের সহগ শূন্য, তুমি কিন্তু এখনো শিওর না কে ক্যাপের সহগ শূন্য কিনা, তাই তো? কে ক্যাপের সহগ শূন্য হওয়ার জন্য 4 আলফা -4 ইকুয়ালস টু 0, সেখান থেকে আলফার ভ্যালু কত আসছে? 1। এক্ষেত্রেও আলফার ভ্যালু 1, দুইটা সেম হওয়াই লাগবে। দেখো, আলফার ভ্যালু 1 হলে একই সাথে সবগুলা সহগ কি? শূন্য। এখন যদি এরকম হইতো রেজাল্ট এরকম হইছে, সবকিছু ঠিক আছে, এখানে
এখানে এই 4টার জায়গায় 8, সবকিছু ঠিক। লাস্টে আমি কোয়েশ্চেনটা এমন ভাবে চেঞ্জ করলাম, এখানে একটা 8 আসছে, তখন এই দুইটা ভেক্টর কি সমান্তরাল হইতো? সমান্তরাল হওয়ার জন্য 3টা সহগই শূন্য হওয়া লাগবে। তো এইটা ইকুয়ালস টু 0 ধরে তুমি আলফার ভ্যালু 1 পাইতা, এইটা ইকুয়ালস টু 0 ধরে আলফার ভ্যালু 2 পাইতা। এই দুইজন কি অ্যাগ্রি করতেছে? আলফার ভ্যালু 1 হলে এটার সহগ আর এটার সহগ শূন্য, কিন্তু ওইটার সহগ কিন্তু শূন্য না। আবার আলফার ভ্যালু 2 হলে এটার সহগ আর এটার সহগ শূন্য, কিন্তু মাঝখানের সহগটা শূন্য না। তো একই সময়ে 3টা উপাংশই কিন্তু শূন্য কখনোই হবে না। তো এইরকম কাহিনী হলে, লাল কাহিনী হলে আমাদের কি ওই দুইটা ভেক্টর কখনোই সমান্তরাল হবে না, আমাদের ওই দুইটা ভেক্টর কখনোই সমান্তরাল হবে না। আমার কথাটা বুঝছো? বলো বলো বলো, লাল কাহিনীটা বুঝছো? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। প্রত্যেকটা সহগ শূন্য হওয়া লাগবে, এবং প্রত্যেকটা সহগ শূন্য হয় একটা মাত্র ভ্যালু আসা লাগবে, ধরো আমি এই কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম, আমি সবকিছু ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম, এখানে -6 এর জায়গায় +6 দিয়ে দিলাম, -6 এর জায়গায় +6 দিয়ে দিলাম, বুঝছো তো? এই যে -6 এর জায়গায় +6 দিয়ে দিলাম, সেম কোয়েশ্চেন। তাহলে খেয়াল করো তো, এখানে একটা +6 হবে, এখানে একটা +6 হবে, আর কোথায় চেঞ্জ আসবে বলো তো? অনেক জায়গায় চেঞ্জ আসবে, তাই না? 2 × +6 হয়ে যাবে, 2 × +6 হয়ে যাবে, আর এখানটা একটা +6 আসবে, তাই তো? তাহলে দেখো তো কি আসে আমাদের রেজাল্টটা। বুঝছো আমি কি করছি? ওই মাইনাসের জায়গায় প্লাস করে দিছি। তাহলে দেখো কি আসে। আই ক্যাপ ইন্টু 6 × 12, 12 + 12 হচ্ছে 24, এখানে হয় 24 আই ক্যাপ, এখানে কত থাকে? -j ক্যাপ ইন্টু 6 আলফা + 6 প্লাস k ক্যাপ ইন্টু 4 আলফা - 4, এটাই তো আসছে। তো এটার ভ্যালু যদি শূন্য হয়, আমাদের এই যে ভেক্টরটা আসছে, এটার ভ্যালু কি শূন্য হওয়া লাগবে, তাই তো? তো এটা কি আসছে? 24 আই ক্যাপ মাইনাস j ইন্টু 6 আলফা + 6 প্লাস k ক্যাপ ইন্টু 4 আলফা - 4 = 0। তোমরা আমাকে বলো, আলফার ভ্যালু যাই হোক না কেন, জীবনেও আই ক্যাপের সহগ কি শূন্য হবে? আই ক্যাপের সহগ তো একটা কনস্ট্যান্ট চলে আসছে, তার মানে দুনিয়াতে আলফার এমন কোনো ভ্যালু পাওয়া সম্ভব না যার কারণে এই দুইটা ভেক্টর একে অপরের সমান্তরাল হবে। এই কথাটা বুঝছো? বলো 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 বলো, এই কথাটা বুঝছো? এখানে তুমি আলফার এমন কোনো ভ্যালু পাবা না যেটার মাধ্যমে একই সাথে 3টা সহগ শূন্য হবে, তাই না? বলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমরা এখন শর্টকাটে যাব, বুঝছো না সবাই? বলো তো। বুঝছো? আচ্ছা, এবার আমরা এখন সুন্দর একটা শর্টকাটে যাব এবং শর্টকাটটার প্রমাণেও যাব। দুইটা ভেক্টর যদি তোমরা দেখছো না, দুইটা সরল রেখার সমীকরণ যদি সমান্তরাল হয় তখন কি হয়? দুইটা সরল রেখা সমান্তরাল হলে এক্স এর সহগদের অনুপাত আর ওয়াই এর সহগদের অনুপাত, এই দুইটা সমান হয় না, তাই তো? ভেক্টরের ক্ষেত্রে একই রকম। ধরো আমাদের একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর ax i ক্যাপ, এটা শুধু এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবা, ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। আরেকটা ভেক্টর চিন্তা করো, বি ভেক্টর bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে, অর্থাৎ a ভেক্টর is parallel to b ভেক্টর, a is parallel to b ভেক্টর তখনই হবে যখন i ক্যাপের সহগদের অনুপাত ax by bx equals to j ক্যাপের সহগদের অনুপাত ay by by equals to k ক্যাপের সহগদের অনুপাত az by bz। তিনটার অনুপাতই সমান হয় একই সাথে।
এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে তখনই যখন আই ক্যাপের সহগ দ্বয়ের অনুপাত, জে ক্যাপের সহগ দ্বয়ের অনুপাত, কে ক্যাপের সহগ দ্বয়ের অনুপাত তিনটা অনুপাতে সমান হইতে হবে। দুইটা সমান হইলে হবে না, তিনটাই কি সমান হওয়া লাগবে। বুঝছো? তিনটাই সমান হওয়া লাগবে। এখন কেন দুটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত যেরকম অনেকটা এভাবে চিন্তা করা যায়। আমরা 2D ভেক্টর নিয়ে চিন্তা করি একটু। 2D ভেক্টরটা নিয়ে বুঝাই, 3Dটা তুমি এমনিই বুঝে যাবা। বুঝছো? এই ফর্মুলাটা কেন এরকম হলো এটা আমরা একটু 2D ভেক্টর দিয়ে চিন্তা করি, 3Dটা তোমরা এমনিই বুঝে যাবা। 2D বুঝলে 3D এমনিই বুঝে যাবা। ধরো এ ভেক্টর হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। 2Dটা চিত্র আঁকতে সুবিধা হয় তো এই জন্য আমি 2D দিয়ে বুঝাইতেছি। bx i ক্যাপ প্লাস by j ক্যাপ। ঠিক আছে? এখন আমি এখানে x অক্ষ আর y অক্ষটা একটু আঁকাই। এটা ধরো আমাদের y অক্ষ, এটা ধরো আমাদের y অক্ষ, একটু এদিকে দিয়ে দিই। আর এটা ধরো আমাদের y অক্ষ, আর এটা ধরো আমাদের x অক্ষ। ঠিক আছে? এখন আমরা a ভেক্টর আর b ভেক্টরটা একটু আঁকাবো। দুনিয়ার যে কোনো ভেক্টর, এটা ধরো a ভেক্টর, এটা ধরো a ভেক্টর, তার সমান্তরাল আরেকটা ভেক্টর হচ্ছে ধরো এইটা। ঠিক আছে? এই যে a ভেক্টর আর b ভেক্টর তারা কিন্তু সমান্তরাল। বুঝাতে পারলাম? তাই না? এখন দুনিয়ার যে কোনো ভেক্টরের মান আর দিক ঠিক রেখে তুমি ওকে স্থানান্তর করতে পারবা, তাই তো? তো আমি এই ভেক্টরটার মান আর দিক ঠিক রেখে মূল বিন্দুতে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা। বুঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা। চিন্তা করো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা। তাহলে এই এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু? এই এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এতটুকু। দাঁড়া, আমি এটা একটা হলুদ কালি দিয়ে আঁকাই। আমি হলুদ কালি দিয়ে আঁকাই। এক্স অক্ষ বরাবর উপাংশ এতটুকু, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এতটুকু। তাই তো? আমাকে বলো, ঠিক আছে না? তার মানে এতটুকু হচ্ছে এ এক্স, এতটুকু হচ্ছে এ ওয়াই। এখন আমাদের বি ভেক্টর, এটাকে এই কালার দিয়ে দেখালাম। এটার মান এবং দিক ঠিক রেখে আমি কি করব? মূল বিন্দুতে নিয়ে আসবো। তাহলে আমাকে বলো তো, এইটা এ ভেক্টরের উপরে পড়বে না, জাস্ট একটু বেশি লম্বা বা খাটো হবে? আমাকে বলো তো। এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হইতে হয় তাহলে তাদের আকৃতি এক্স্যাক্টলি এরকম হইতে হবে যে একটা আরেকটার উপরে পড়ে গেছে। একটু এদিক সেদিক হলেই কিন্তু আর সমান্তরাল হবে না, তাই না? চিন্তা করো, দুইটা সমান্তরাল রেখা, তাদের আদিবিন্দু যদি ফিক্স করে দাও তাহলে কি একটা আরেকটার উপরে পড়ে যাবে না? তাই তো? তার মানে এই যে বি ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাই তো? এবার বি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এই দুইটা নিয়ে একটু চিন্তা করো তো। এই বি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে বিএক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে বিওয়াই। আমি আকাশী কালার দিয়ে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিএক্স, এটা হচ্ছে আমাদের বিওয়াই। ঠিক আছে? এই পোড়াটা হচ্ছে বিএক্স, এই পোড়াটা হচ্ছে বিএক্স, এই পোড়াটা হচ্ছে বিওয়াই। এখন এখানে দুইটা সদৃশকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তুমি কি খেয়াল করতে পারতেছো ছোটটা আর বড়টা? এই একটা ত্রিভুজ, এই আরেকটা ত্রিভুজ, দুইটা সদৃশকোণী ত্রিভুজ না? এই কোণটা তো দুজনেরই সমান, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। মনে পড়ে? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো এক্স এর অনুরূপ বাহু কোনটা? আর এখানে বিওয়াই কই থেকে লিখলাম? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এক্স এর অনুরূপ বাহু কোনটা? এক্স এর অনুরূপ বাহু কি বিএক্স না? বলো তো। ax by bx equals to ay এর অনুরূপ বাহু কোনটা? by কিন্তু, তাই না? তো বুঝতে পারলাম কিভাবে আসছে? তো একটা 2D ভেক্টর, দুইটা 2D ভেক্টর যদি সমান্তরাল হতে হয়, x এর সহগ দ্বয়ের অনুপাত বা i ক্যাপের সহগ দ্বয়ের অনুপাত আর j ক্যাপের সহগ দ্বয়ের অনুপাত, এই দুইটা সমান হতে হবে। এখন এই জিনিসটা 3D তে চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা 3D কেসে এটা হবে। এটা সবাই কি ধরতে পারছো? পুরো ব্যাপারটা মাথায় গেছে না? আমাকে বলো তো। হ্যাঁ, তিনটা অনুপাতে সমান হইতে হবে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু দুইটা সমান হয়েছে, একটা হয় নাই, হবে না, হবে না, হবে না। বলো বলো বলো, বুঝছো? বুঝছো তো?
অঙ্কে যাচ্ছি, এটা শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, এটা শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। এটা দেখো, এগুলো কিন্তু আসে এমসিকিউতে। দেখো তো কি বলছে, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এম আর এন এর মান, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তারা পরস্পর সমান্তরাল হলে এম আর এন এর মান। বলো কি হবে? সমান্তরাল হলে আই ক্যাপের সহগদের অনুপাত 5/2 ইকুয়ালস টু জে ক্যাপের সহগদের অনুপাত -3/m ইকুয়ালস টু কে ক্যাপের সহগদের অনুপাত। তিনটাই কিন্তু সমান হইতে হবে, তাই না? এখন প্রথম দুইটা সমান, এটা ধরে তুমি এম এর ভ্যালু নিয়ে আসতে পারবা। প্রথম দুইটা সমান, এটা ধরো তো, তাহলে এম এর ভ্যালু কত হয়? 5/2 ইকুয়ালস টু -3/m, যেখান থেকে আমাদের এম এর ভ্যালু হয়, এম এর ভ্যালু হয় -6/5, -6/5। আচ্ছা, আর প্রথমটা লাস্টেরটা সমান ধরো, তিনটাই কিন্তু সমান হতে হবে, এই দুইটা সমান ধরো, তাহলে যেটা হয় 5/2 ইকুয়ালস টু n/-1, তো n এর ভ্যালু কত আসে? -5/2। আরেকটা অঙ্ক করাবো, তাহলেই শেষ। বলো বুঝছো? সবাই কি বুঝছো? আমাকে বলো তো। আমাকে বলো। এন্ড আজকের যেই কনসেপ্টগুলো পড়াইছি, কোনটাই কি একটু হলেও কনফিউজিং লাগতেছে? প্রত্যেকটা একদম মাথায় গাচ্ছে না? আমাকে বলো, প্রত্যেকটা কি মাথায় গেঁথে গেছে না? ওকে ওকে, ঠিক আছে। এবার এটা করবা, ধরো একটা ভেক্টর এ ভেক্টর হচ্ছে টুয়াইস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ, 3j ক্যাপ না, প্লাস আলফা জে ক্যাপ -2k ক্যাপ, ঠিক আছে? বি ভেক্টরটা হচ্ছে ধরো আলফা আই ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আমি বললাম আলফা এর কোন মানের জন্য এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে? আলফা এর কোন মানের জন্য এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে? করো দেখি। আলফা এর এমন একটা মান পাওয়া লাগবে যার জন্য এই তিনটা অনুপাতই সমান হয়। দেখো তো, এই তিনটা অনুপাত যদি সমান ধরো 2/α ইকুয়ালস টু α/-3 ইকুয়ালস টু -2/4, এখানে কোনো আলফা নাই, এই রাশিটায় কোনো আলফা নেই, তার মানে বাকি দুইটার অনুপাতের সমান এটার সমান হওয়া লাগবে, -½ হওয়া লাগবে, তাই না? তো প্রথমটা আর তৃতীয়টা যদি নাও, 2/α ইকুয়ালস টু -½ প্রথমটা আর লাস্টেরটা নিলা, সেখান থেকে আলফার ভ্যালু কত চলে আসে? -4। তো আলফার ভ্যালু কি -4? না, এখনো কিন্তু শিওর না। আলফার ভ্যালু -4 হলে এইটা আর এটা সমান হয়, 1 নাম্বার আর 3 নাম্বার সমান হয়। তোমাকে আলফার এমন একটা ভ্যালু পাওয়া লাগবে যার জন্য তিনটা অনুপাতই সমান। এবার 1 নাম্বারটা আর 2 নাম্বারটা আর 3 নাম্বারটা খেয়াল করো। α/-3 ইকুয়ালস টু -2/4, এই যে কাহিনী এখানেই খতম হয়ে গেছে। আলফার ভ্যালু কত চলে আসে? 3 দুগুণে 6, 3/2 চলে আসে। দুইটা আলাদা ভ্যালু চলে আসছে, সম্ভব? আলফার ভ্যালু -4 ধরলে 1 নাম্বার 3 নাম্বার সমান, কিন্তু 2 নাম্বার সমান হবে না। আলফার ভ্যালু -3/2 ধরলে পরের দুইটা সমান, তো এটা না, কিন্তু একই সাথে আলফার এমন একটা ভ্যালু পাওয়া লাগবে যাতে করে একই সাথে তিনটা অনুপাত সমান। তো আলফার এমন কোনো ভ্যালু নাই যার কারণে এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে, বুঝছো? আলফা এই দুইটা ভেক্টর কোনোদিনও সমান্তরাল হবে না। তুমি আলফার যেই ভ্যালুটাই নাও না কেন, তিনটা সহগের অনুপাত জীবনেও সমান হবে না। আলফার ভ্যালু 4 নিলে, -4 নিলে 1 নাম্বার আর 3 নাম্বার তাদের সহগের অনুপাত সমান হবে। -3/2 নিলে, 3/2 নিলে পরের দুইটার অনুপাত সমান, বাট একই সাথে তিনটা অনুপাত কোনোদিনও সমান হওয়া লাগবে না, যাবে না, বুঝছো? বলো বলো বলো, যারা দুইটা অ্যান্সার লিখছো, জীবনেও সমান হবে না, এই কথাটা বুঝছো?
ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমি স্লাইডটা দিয়ে দিব। আজকের ক্লাসের পরের টপিকগুলো তোমরা ফিজিক্সে পড়ে আসছো অনেকটা, তোমরা চাইলে ওগুলো করে ফেলতে পারো। আমরা নেক্সট ক্লাসে ওগুলো আমি বুঝিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা তলের উপর লম্ব একক ভেক্টর, এরপর ক্ষেত্রফল সংক্রান্ত কিছু অঙ্ক আছে, এরপর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন, ওইগুলা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, ওইগুলা নিয়ে কথাবার্তা বলবো। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্লাইডের অঙ্কগুলো করে ফেলতে পারো। আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে ওগুলো করলে ইনাফ, ওগুলো করলে ইনাফ। তুমি যেই বই ফলো করো না কেন, বইয়ের সবগুলো অঙ্ক স্লাইডেই আছে, দেখবা। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কয়টা ক্লাস লাগবে? 7 থেকে 8টা ক্লাস লাগবে, তার মানে আর 3টা বা 4টা ক্লাস। আর 3টা বা 4টা ক্লাসের মাধ্যমেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।